তো আজকে আমাদের পড়াশোনার মূল বিষয়বস্তু এটা হচ্ছে প্রতিকার শাস্ত্র বা রেমিডি প্ল্যানেটারি রেকটিফিকেশন। তো এই ব্যাপারটাকে বুঝতে হলে আমাদের বেসিক্যালি যেটা বুঝতে হবে যে কোন জায়গা বা কোন ক্ষেত্রে আমাদের রেমিডি কাজ করে, কিভাবে রেমিডিরা কাজ করে, এবং কতটুকু আমরা রেমিডিদের কাছ থেকে রেজাল্ট আশা করতে পারি। তো আমরা এক্সাম্পল দিচ্ছিলাম, একজন মানুষ, সে পড়াশোনায় যথেষ্ট ভালো, খুব ভালো পড়াশোনা করেছে, চাকরির পরীক্ষায় সে বসছে, ক্র্যাক করতে পারছে, কিন্তু আলটিমেটলি ইন্টারভিউর ক্ষেত্রে গিয়ে সাকসেসফুল হচ্ছে না। কেমন যেন সবকিছু হয়েও সেটা ফাইনালাইজ হচ্ছে না। এটাকে আমরা দুর্ভাগ্য বলতে পারি। এই জায়গাটাতে রেমেডি কাজ করবে। এবার সেই মানুষটা যে মাধ্যমিকও পাশ করেনি, সে এসে বললো আমাকে রেমেডি দাও, আমি রেমেডি নিয়ে বসবো পরীক্ষা দিতে, চাকরির পরীক্ষায় পাশ করব, সেটা আনএক্সপেক্টেড, সেটা হবে না। তাহলে যেখানে আমরা দেখছি দুর্ভাগ্য আমাদেরকে ডিস্টার্ব করছে, সেই ক্ষেত্রে কিন্তু রেমেডি বা রেকটিফিকেশন সম্ভব। এবং যে ভাগ্যকে আমরা অদৃঢ় ভাগ্য হিসেবে ট্রিট করতে পারি, অর্থাৎ যে ভাগ্যের কিছুটা হলেও রেকটিফিকেশন বা পরিবর্তন সম্ভব। যেমন, তার পড়াশোনায় ভীষণ ভালো, ও জানে যে আমি নেট কোয়ালিফাই করতে পারবো, কিন্তু বারবার নেট দিয়েও কোয়ালিফাই করতে পারছে না। কি হচ্ছে, যেখানে টিচারের বাড়িতে পরীক্ষাটা দিচ্ছে প্রত্যেকবার ক্র্যাক করতে পারছে, কিন্তু যেই মুহূর্তে সেই পরীক্ষাটা অ্যাকচুয়াল এক্সাম সেন্টারে গিয়ে দিচ্ছে, সে আর পাশ করতে পারছে না। এখানে রেমিডি কাজ করবে। কিন্তু একটা মানুষ, সে উচ্চ মাধ্যমিকে 24% পেয়েছে, বা 25% বা 30% পেয়েছে, এবার তার ক্ষেত্রে রেমেডি কাজ করবে, এটা আমরা এক্সপেক্ট করবো না। ক্ষেত্রে রেমেডি কোথায় কাজ করবে, সে ব্যবসা করতে যাচ্ছে, দেখতে পাওয়া যাচ্ছে যে পাশে 4টে দোকান রয়েছে, কিন্তু তার দোকানে ফুটফল হচ্ছে না। তো 4টে দোকান রয়েছে, সবকটাই একই রকম দোকান, বাকি 3টেতে লোক আসছে, তার দোকানে লোক আসছে না। এখানে কিন্তু তার দুর্ভাগ্য কাজ করতে পারে। ডেকোরেশন সেম, বাকি সব সেম, বিহেভিয়ার ওকে, কোনো সমস্যা নেই, কিন্তু সেখানে দুর্ভাগ্য কাজ করতে পারে। জাস্ট গতকাল আমার এখানে একজন প্রমোটার, তিনি ভিজিট করেছিলেন। তো তার যে বিজনেস মডিউল, তো সেই বিজনেস মডিউলের মধ্যে রয়েছে, নামটা হচ্ছে ওম কনস্ট্রাকশন গ্রুপ। ওম কনস্ট্রাকশন গ্রুপ। এবার এই যে ওম কনস্ট্রাকশন গ্রুপ, এই ওটা হচ্ছে OOM, নামটা হচ্ছে OOM। তাহলে ওম কনস্ট্রাকশন গ্রুপে সে যখন কাজটা করছে, যখন করতে যাচ্ছে আর কি, তখন দেখা যাচ্ছে আলটিমেটলি কাজ তো শুরু হচ্ছে, কিন্তু শেষের দিকে গিয়ে এমন কিছু সিচুয়েশন ক্রিয়েটেড হচ্ছে যে সে ব্যবসাটাকে কন্টিনিউ করবে কি করবে না, সেই নিয়ে দুশ্চিন্তায় পড়ে গেছে। তো আমি হাত টাত দেখলাম, কুণ্ডলি দেখলাম, কোনোটা দেখি আমার খুব একটা খারাপ লাগছে না। কিন্তু যখন আমি ওম কনস্ট্রাকশন গ্রুপের নিউমারোলজি দেখলাম, আপনারা নিজেরাও দেখবেন, OOM কনস্ট্রাকশন গ্রুপ নিউমারোলজিতে দেখবেন, টোটালটা আসবে চিলাডিয়ান নিউমারোলজিতে 94। 94 মানে হচ্ছে 9 আর 4 13। 94 মেইন যে নাম্বারটা এলো, সেখানে 4 রয়েছে, তারপরে এলো 13, তারপরে এলো আবার 4। এই যে 4 নাম্বারটার বারবার আসছে বা বেশি পরিমাণে থাকছে এই হোম কনস্ট্রাকশন গ্রুপের মধ্যে, এইটা কিন্তু অটোমেটিক্যালি ভেতর থেকে ক্ষয় করাচ্ছে। তাহলে এইখানে ও রেমিডি লাগবে। এখানে ওর রেমিডিটা কি হবে, সেটা হচ্ছে নেম কারেকশন। এখানে আমরা ওর নাম ধাম বদলে দেব, বদলে দিয়ে ওকে মোটামুটি একটা জায়গায় নিয়ে আসবার চেষ্টা করব। এমন একটা নাম করব যেটা এই মুহূর্তে ওর দশাপতির সঙ্গে ফ্রেন্ডলি। ওর যে নামের মধ্যে আমরা দেখেছিলাম ওর যে নেম নাম্বার, সেই নাম্বারটা ওর বার্থ নাম্বার বা ডেস্টিনি নাম্বার বা সাইকিক নাম্বার, এগুলোর সঙ্গে কানেক্টেড, বা তাদের মিত্র সংখ্যা, এরকম একটা নাম খুঁজে বার করবার চেষ্টা করব। এবং তার সঙ্গে সঙ্গে দেখব
যে ওর জন্মকুণ্ডলিতে কোথায় দুর্বলতা আছে, যার কারণে ও সাকসেসফুল হতে পারছে না, সেটা দেখবো। দেখবার পর আমি যেটা দেখতে পেলাম যে এই মানুষটার ক্ষেত্রে বৃহস্পতি সে অষ্টম ভাবস্থ হয়ে রয়েছে, এবং ওর আহ লগ্ন হচ্ছে কুম্ভ। তো বৃহস্পতি অষ্টমে কন্যায় বসে রয়েছে। এই বৃহস্পতি কন্যায় বসে থাকার জন্য দ্বিতীয় পতি একাদশপতি সেই সাকসেস সেই সাকসেস যেটাও পেতে চাইছে সেটাও কোনোভাবেই পাচ্ছে না। তাহলে এখানে একটা গন্ডগোল হয়ে গেল, এখানে একটা সমস্যা তৈরি হলো। তাহলে এই যে সমস্যা তৈরি হলো, তাহলে নিউমারোলজিতে সঙ্গে সঙ্গে আমরা আহ পেলাম কোথায়, তার সঙ্গে সঙ্গে আমরা আরেকটা লিঙ্ক পেলাম, বা আমরা আরেকটা সোর্স, একটা কানেকশন পেলাম, যে কানেকশনে আমরা ওর বার্থ চার্টটাকে রেকটিফিকেশন করব। তো সেই বার্থ চার্টটাকেও রেকটিফিকেশন করে দিলাম। করে দেওয়ার পরে একটা সেকেন্ড, তো রেমিডি করে দেওয়ার পরে এর নামটা চেঞ্জ হলো, সঙ্গে একটা পোখরাজ দেওয়া হলো। দেওয়ার পরে দেখা গেল কিছুটা বেটারমেন্ট হচ্ছে, কিন্তু তাও যেন ফুটফলটা ঠিকঠাক হচ্ছে না। তখন আমরা চলে যাব ওর বাড়ি, মানে ওর ওই যে অফিস বা দোকান সেখানে। গিয়ে আমি দেখতে পেলাম, গিয়ে দেখতে পেলাম যে ওর যে এন্ট্রান্সটা সেটা হচ্ছে সাউথের থেকে একটু করে, সাউথ না, ওয়েস্টের থেকে একটুখানি কর্নার সরে এসে, সাউথ ওয়েস্ট কর্নার থেকে বেরিয়ে এসে ওয়েস্টের দিকে কিছুটা এসেছে। তো এই যে ওর দোকানের যে এন্ট্রান্সটা ওয়েস্টের আহ 2 বা 3 নম্বর দরজা দিয়ে ও এন্ট্রান্স হচ্ছে ওয়েস্টের দিকের, তো সেইখানটাতেও কিন্তু প্রবলেম চলে এলো। যে অ্যাট্রাকশন, কনভিনসিং, তাদের যে বিহেভিয়ারাল চেঞ্জেস বা আদার্স ইস্যু, সেখানে প্রবলেমস হচ্ছে, এবং আলটিমেটলি ব্যাপারটা সাকসেসফুল হচ্ছে না। তো তারপরে হচ্ছে গিয়ে ওর যে দোকানটা, সেটাকে আমি বললাম যে তুই এই দোকানটা যদি চেঞ্জ না করিস, তাহলে হচ্ছে কি এই দোকানটাও কিন্তু তোকে ডিস্টারবেন্সেস দিচ্ছে। আমি দোকানের টাইপটা বলে দিলাম যে কি টাইপের হবে, কোন দিকে বসতে হবে। এই সমস্ত কিছু হয়ে যাওয়ার পরে তারপরে সমস্ত ঠিকঠাক হলো, এবং তারপরে হচ্ছে গিয়ে ব্যবসাপত্র শুরু হলো। তো এ হচ্ছে গিয়ে একটু হুইমজিক্যাল মেন্টালিটি। তো এ কি করলো, আজকে একদম সময় নষ্ট না করে একটা পোখরাজ নিয়ে নিল। পোখরাজ নিয়ে নেওয়ার পরে আমি নাম কারেকশনের জন্য টাইম নিয়েছি 2 দিন। তো আজকে এসেছিল, বললো না, পোখরাজটা সঙ্গে রাখার সাথে সাথে কাজ শুরু হয়েছে। বললাম কি সাংঘাতিক, এরকম কাজ তো আমারও হয় না। তো ওর কাজ হওয়া শুরু হয়েছে, ভেরি গুড। এবার এই এর সঙ্গে সঙ্গে এর পরের যে স্তর বা এর পরের যে জায়গাটা, এই জায়গাটাতে আমরা স্পিরিচুয়াল রেমিডির মধ্যে যেতে পারি। স্পিরিচুয়াল রেমিডিতে কি রয়েছে, সেখানে রয়েছে কবচ। কবচ মানে হচ্ছে দ্য বক্স, যে বক্সের মধ্যে বিশেষ প্রক্রিয়ায় মন্ত্রপুত ভোজপত্র সেটা তার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়। তাহলে এটা আরেকটা রেমিডি। এবার রয়েছে 2 রকম রেমেডি। হচ্ছে শর্ট টার্ম রেমেডি, যেটাকে আমরা বুস্ট করবার জন্য ইউজ করি, সেটা মূল হতে পারে, সেটা মেটাল হতে পারে। আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় আমি দেখেছি মূল হচ্ছে বেস্ট শর্ট টার্ম রেমেডি। তো আপনারা আপনাদের নিজস্ব অভিজ্ঞতার উপরে বেস করে নিজেদের একটা প্ল্যানিং করবেন যে কিভাবে কোন মানুষকে কতটা কেমন রেমেডি দেওয়া যেতে পারে সেটা বুঝতে পারবেন। এছাড়াও এফেক্টিভ রেমেডি হিসেবে রুদ্রাক্ষ ভীষণ ভীষণ ভাবে ইউজ করা যায়। রুদ্রাক্ষ ছাড়া রয়েছে ওদের কিছু যন্ত্রম। যন্ত্রম মানে হচ্ছে সংখ্যা বা চিহ্ন অঙ্কিত কিছু সুইচ, সেটা পেপার হতে পারে, সেটা মেটাল হতে পারে, সেটা সিলভার হতে পারে, সেটা কপার হতে পারে, যা কিছু তার উপরে ছবিটা আঁকা থাকে। তো এই যে ছবি আঁকা বা এই এই যে যন্ত্রগুলো, এগুলোকেও জাগ্রত করতে হয়, এগুলোকেও অভিষেক করতে হয়, করবার পরে এগুলো এফেক্টিভ হতে দেখতে পাওয়া যায়। তাহলে এই আর একটা টাইপের রেমেডি হলো। এর সঙ্গে তো আমাদের বাস্তু হোম, বাস্তু যাগ, পূজা, এই ধরনের রেমিডিস রয়েছে। এবং তারপরে একটা ভীষণ ভালো এফেক্টিভ রেমেডি রয়েছে,
সেটা হচ্ছে রুদ্রাক্ষ। ভীষণ ভালো কাজ হয়, এবং বহু অ্যাস্ট্রোলজার তারা কিন্তু ধীরে ধীরে রুদ্রাক্ষের মধ্যে ঢুকবার চেষ্টা করছেন, এবং রুদ্রাক্ষকে মেইন রেমেডি বা টেম্পোরারি রেমেডি বা সাপোর্টিং রেমেডি হিসেবেও দিতে চাইছেন। যে একটা পোখরাজ দিয়ে দিলাম, আমরা বেশ কস্টলি পোখরাজ দিয়েছি পার্টিকে, এবার টেনশন হচ্ছে কাজ তো হবে, কাজ হবে তো, ও পড়াশোনা করবে তো। এবার কিছুতেই ছেলে পড়াশোনা করছে না, তখন অস্ত্র হচ্ছে গিয়ে একটা সাতমুখী, সরি, একটা পাঁচমুখী, একটা ছমুখী রুদ্রাক্ষ। পড়াশোনার প্রতি অ্যাট্রাকশন আসবেই। আপনি ওর উপরে বৃহস্পতি মানে দেবগুরু, শুক্র মানে হচ্ছে দৈত্যগুরু, তাদেরকে চাপিয়ে নিলেন। এইবার পড়াশোনা হবে না মানে এ কি আমাদের বাড়ির আচু পাচু ঘাচুর মতন মাস্টার মশাই? এ তো দেবগুরুকে আমি চাপিয়েছি, বা দেবগুরুকে আমি বুস্ট করবার চেষ্টা করেছি। সুতরাং রেমেডি আপনারা নিঃসংকোচে দেবেন, এবং মাথা ঠান্ডা রেখে দেবেন। রেমেডি সম্পর্কিত কিছু বিশেষ রুলস আছে, কিছু প্রসেস আছে, যে প্রসেসটা আমরা সাধারণত ফলো করবার চেষ্টা করি। ক্রূর গ্রহকে আমরা রেমেডি দিতে চাই না। ক্রূর গ্রহ মানে শনি, রবি, রাহু, এরা হচ্ছে ক্রূর গ্রহ। যে কোনো বক্রী গ্রহকেই কিছুটা কনফিউশনের কারক গ্রহ হিসেবে ট্রিট করা যেতে পারে। চেষ্টা করবেন বক্রী সংখ্যাকে, সরি, বক্রী গ্রহকে পাওয়ার না দিতে। তাতে কিন্তু আপনাদের যে সেটেলমেন্ট, এটা দ্রুত আসবে। ভালো থাকা বা এই স্থিতিশীল থাকা, সেই জায়গার কানেক্টিভিটি গুলো অনেকটা দ্রুত আসতে দেখতে পাওয়া যাবে। তো বকরি গ্রহকে পাওয়ার দেওয়া যাবে না মোটামুটি? নিশ্চয়ই পাওয়ার দেওয়া যাবে। আচ্ছা, আপনারা সবে শুরু করছেন, আচ্ছা, আচ্ছা। বক্রী গ্রহকে আপনারা অ্যাভয়েড করবেন। প্রথম লটে যখন পাওয়ার দেবেন, তখন গ্রহদের ক্ষেত্রে দিলে 1, 5, 9কেই দেবেন। অর্থাৎ লগ্ন, পঞ্চম, নবম কোন ভাবের অধিপতিদেরকে আমরা বুস্ট করবার চেষ্টা করব। এবং আপনারা খেয়াল রেখে দেবেন, পাথর ব্যবহার করবেন একটু ছোট, সাধারণত কম দামি পাথর ব্যবহার ইনিশিয়াল ফেজে করবেন। তাতে হচ্ছে গিয়ে রিস্ক ফ্যাক্টর থাকবে না। যেমন ধরুন, আমার এক ছাত্র, সে রেমেডি করেছে, তার কুণ্ডলী, তার বানানো কুণ্ডলী আমার কাছে এসছে, এবং কুণ্ডলীটাকে খুলে, তো সেইখানে হচ্ছে গিয়ে দেখলাম সে যা পাথরের নাম লিখেছে, তার আমি জীবনে নাম শুনিনি। একটাই চিনতে পারলাম, সেটা হচ্ছে আহ নীলাভ পীত পুষ্পরাগমণি। তার মানে এই নীলাভ পীত পুষ্পরাগমণি, তার মানেটা একবার ভেবে দেখুন। পীত পোখরাজ, তার মধ্যে ব্লু টিনসড, মানে একটা আহ মাঝারি মানের পিতাম্বরী। তো এই সমস্ত গুলো আমাদেরকে ফেস করতে হবে, দেখতে হবে। তাহলে রেমিডি কি করবেন সেটা আপনাদেরকে বুঝতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে কেন রেমিডি করবেন সেটা বুঝতে হবে। আর তার সঙ্গে সঙ্গে চেষ্টা করতে হবে যাতে কতটা ম্যাক্সিমাম রিজিয়ন আমি এই রেমিডিটা দিয়ে কভার করতে পারি। স্যার, স্যার, সাবস্টিটিউট কথা দেওয়া যাবে না? একবার বলুন। আমি বলছিলাম স্যার, যে সাবস্টিটিউট, যে গ্রহতে যে সাবস্টিটিউট রত্নগুলো থাকে, হুম, যেমন পোখরাজের টোপাজ, সিটেরাইন, এই সমস্ত। কিছু কিছু সাবস্টিটিউট ভালো কাজ করে। ইনফ্যাক্ট পোখরাজের সাবস্টিটিউট হিসেবে সিট্রিন ব্রেসলেট ভালো কাজ করে। সিট্রিন আর একটা ওই ইয়েলো টোপাজ অ্যাড করে করা যেতে পারে। কিন্তু যদি বিষয়টা গুরুতর হয়, তাহলে কিন্তু আমাদের সিট্রিন বলুন বা ব্যাংকক পোখরাজ অর্থাৎ থাইল্যান্ডের পোখরাজ, সেগুলো মোটামুটি ব্যর্থ হতে দেখতে পাওয়া যায়। স্যার, বুধেরও এরকম কিছু করা যায় মানে ইয়ে, ভালো কিছু রিমেডি আছে মানে পান্না তো অনেক দাম। বুধের ক্ষেত্রে রেমিডি হিসেবে দুর্বার সাহায্যে আপনারা পুজো দিতে পারেন, গণেশজির পুজো।
সেই সঙ্গে সঙ্গে চারমুখী রুদ্রাক্ষ একটা ধারণ করতে পারেন। স্যার, বলছিলাম যে রুদ্রাক্ষ যে কটা রয়েছে, সেটা কি সকলকে দেওয়া যায়? শাকমুখী রুদ্রাক্ষ কি সকলকে দেওয়া যায়? রুদ্রাক্ষ দেওয়া যায়, কিন্তু অতিরিক্ত অত্যাচার অবিচার এগুলো রুদ্রাক্ষে খুব একটা ভালো রাখতে দেন, রুদ্রাক্ষটাই ডিস্টার্ব হয়ে যায়। একটু বুঝিয়ে বললে ভালো হতো। যেমন একটা এক্সাম্পল দিচ্ছি, আপনি একজন মাতালকে রুদ্রাক্ষ সাজেস্ট করেছেন, তার কাছে টাকাও আছে, সে কিনেও নিয়েছে এবং 14 মুখী রুদ্রাক্ষ পরে প্রতিদিন সে মদ্যপান করছে এবং আনকন্ট্রোলড অবস্থায় রাস্তাঘাটে সমস্যার সৃষ্টি করছে। তাহলে এই মানুষের ক্ষেত্রে আমাদের স্টোন বা রুদ্রাক্ষ, এর মধ্যে রুদ্রাক্ষ বেটার রেজাল্ট। ওকে, ওকে স্যার। স্যার এই জায়গাটাতে আমার একটা কোশ্চেন আছে, করব? হুম। বলছি কি, যে আমরা এটা এমনি জেনারেলাইজ ভাবে আমরা শুনেছি যে রুদ্রাক্ষ পড়লে মিথ্যা কথা বলা যায় না, কিন্তু আমরা তো সাধারণ মানুষ বাচ্চাকেও বুলাতে গিয়ে মিথ্যা কথা বলে ফেলি, তো সেক্ষেত্রে কি রুদ্রাক্ষ পড়াটা সেফ? দেখুন, তো রুদ্রাক্ষ পরবার ক্ষেত্রে মিথ্যে কথা বলা যায় না, এটা ঠিক কথা। মিথ্যে কথা আমরা যথাসম্ভব কম বলবো। হুম। রুদ্রাক্ষ ধারণটা হচ্ছে গিয়ে আধ্যাত্মিক ক্ষমতা সম্পন্ন ব্যক্তির event। তো এই ক্ষেত্রে আমরা একটু আধটু যে মিথ্যে কথা বা বলবো না, এটা ইম্পসিবল। ফলে আমাদের কিছু না কিছু এই সমস্ত আসবেই, আমরা যতই চেষ্টা করি, যতই চাই না কেন, কিছুটা না কিছুটা এদিক ওদিক হতে দেখতে পাওয়া যাবে। হুম। আর সেই ক্ষেত্রে পার্সোনালি আমার মনে হয় খুব একটা সমস্যাজনক কিছু নেই। আহ রুদ্রাক্ষ পরে চেষ্টা করবো আমরা যতটা সম্ভব অনেস্টি থাকবে আমরা, কারণ এটা তো একটা স্পিরিচুয়াল পাওয়ারফুল জিনিস। তো সেটা যতটা সম্ভব এটাকে আমরা অকলুষিত রাখার চেষ্টা করবো। আর স্যার এই রুদ্রাক্ষ বা যে কোনো স্টোন পড়ে যখন আমরা কোনো নেগেটিভ জায়গায়, মানে আমি শ্রাদ্ধ বা কোনো ইয়ের কথা বলছি, সেসব জায়গায় যখন আমরা যাই তখন বলে সেটা নেগেটিভ এনার্জি বলে ক্যাচ করে নেয় বেশি পরিমাণে, তো তো এরকম কোনো কিছু তো আমার মনে হয় না। আর হয় না? আমি আচ্ছা। এত বেশি রকম নেগেটিভ জায়গায় যাই, হুম। তো আমার তো সেরকম মনে হয় না যে ওটা রুদ্রাক্ষ নেগেটিভ এনার্জি ক্যাচ করে। বরঞ্চ আমি আপনাকে বলবো যে আপনার বৃহৎ বড় বিপদ সেটা রুদ্রাক্ষ নিয়ে নেয়। কি কোনটা? বিপদ, ভীষণ বিপদ যেটা সেটা। বিশাল বড় বিপদ। ধরুন আপনার একটা মানে প্রায় উম, মরে যাবো একটা ব্যাপার, বা একটা বড় অ্যাক্সিডেন্ট, তো সেই জায়গাটাতে রুদ্রাক্ষ কিন্তু তার নিজের উপর দিয়ে ম্যাক্সিমামটা নিয়ে নিতে পারে। এরকমও দেখেছি যে কালকে অ্যাক্সিডেন্ট হয়েছে, আগামীকাল অ্যাক্সিডেন্ট হতে চলেছে, তার মধ্যে একটা রুদ্রাক্ষ ছিল, সেটা ফেটে গিয়েছে। তো ফেটে গিয়ে দুখণ্ড হয়ে গেছে, এবং রুদ্রাক্ষের যে ওই অ্যাক্সিডেন্ট যেটা, সেটা হওয়া উচিত ছিল মারাত্মক, কিন্তু সেটা অল্পের উপর দিয়ে চলে গেছে। এইটা হচ্ছে গিয়ে মানে ওই একটা কথা আছে না, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর, এটা ওনাদের কাছ থেকে আর কি, ওনাদের এক্সপিরিয়েন্স শেয়ার। স্যার রুদ্রাক্ষ পরার কোনো বিধিনিষেধ আছে? এবং রুদ্রাক্ষ পরার বিধিনিষেধ আছে। প্রথমত রুদ্রাক্ষ তাকে যত্ন করতে হবে, না যত্নের আগে তাকে অ্যাকসেপ্ট করতে হবে যে আমি এই রুদ্রাক্ষটা পরবো, এই রুদ্রাক্ষটাকে দেখবো। রুদ্রাক্ষের একটা স্পেশালিটি বলি, যে কোনো রুদ্রাক্ষ, ধরুন যে কোনো রুদ্রাক্ষ, আমি একটা রুদ্রাক্ষ নিচ্ছি, একদম সিম্পল, এটা কত মুখী রুদ্রাক্ষ, 3 আর 4, এটা একদম সিম্পল সাতমুখী রুদ্রাক্ষ গেলে। তো এই একটা সাতমুখী রুদ্রাক্ষ দেখা যাচ্ছে, হ্যাঁ। তো এটা নেপালি বিটের একটা রুদ্রাক্ষ। তো এই রুদ্রাক্ষটাকে আমাদের হাতের এই যে জায়গাটা ফ্ল্যাট জায়গা, যেখানে রেখার সংখ্যা কম, এই জায়গাটা দেখা যাচ্ছে, দেখা বলুন। যায়, দেখা যাচ্ছে। বলুন। হ্যাঁ হ্যাঁ। স্যার, দেখা যাচ্ছে। হ্যাঁ স্যার, এই দেখা যাচ্ছে। জায়গাটাকে আমরা চেপে ধরবো, এই যে চেপে ধরেছি। তো এই রুদ্রাক্ষটাকে চেপে ধরবার পর আমি চেপেই ধরে আছি, আগে সেটা কাল সকালে আসতে বলুন। যে কোনো অবস্থায়, যে কোনো ভাবে, কোন রকম ছাড়া
যে কোনো ভাবে আমি চেপে ধরেছি। এবার এই যে চেপে ধরবো, চেপে ধরবার পরে আমাদের এই হাতের মধ্যে একটা স্পষ্ট ইদার ওম, ত্রিশূল কিংবা কোনো দৈব চিহ্ন সেগুলো তৈরি হতে দেখতে পাওয়া যাবে। দেখা কি যাচ্ছে? হ্যাঁ। ওম মনে হয়। মনে হচ্ছে তো? হ্যাঁ, এটা ওম যে মনে কোনো হচ্ছে। অবস্থায় যে কোনো রুদ্রাক্ষকে চেপে ধরলে এটা তৈরি হয়। কিন্তু মজার বিষয়টা হলো এই চিহ্নটা ইন্দোনেশিয়ান রুদ্রাক্ষের ক্ষেত্রে হবে না। এই প্রসঙ্গে একটা জিনিস বলি, রুদ্রাক্ষ হচ্ছে গিয়ে সাধারণত তিনটি বিট পাওয়া যায়। তার মধ্যে একটা হচ্ছে গিয়ে নেপাল অরিজিন। এবার গাছটা হতে পারে নেপালের বদলে ভারতবর্ষেও হতে পারে, কিন্তু গাছটার অরিজিন হচ্ছে নেপাল। যেমন হচ্ছে গিয়ে কি বলবে, ফজলি আম। ফজলি আম তো মালদায় হয়। সেই ফজলি আমই কেউ হয়তো দমদম ক্যান্টনমেন্টের বাড়িতে চাষ করেছে, করতেই পারেন। তাহলে সেই রকম হচ্ছে গিয়ে নেপালের রুদ্রাক্ষ ঋষিকেশেও পাওয়া যায়। তাহলে সেইটা হচ্ছে নেপালি রুদ্রাক্ষ, একটা গেল। 2 নম্বর হচ্ছে ইন্দোনেশিয়ান রুদ্রাক্ষ। ইন্দোনেশিয়ান রুদ্রাক্ষ গুলো বড় বড় দেখতে হয়, আবার কিছু কিছু ক্ষেত্রে ছোট ছোটও হয়। কিন্তু ইন্দোনেশিয়ান রুদ্রাক্ষের যে দাগগুলো সেগুলো প্রমিনেন্ট থাকে। আর একটা হচ্ছে রামেশ্বরম রুদ্রাক্ষ, যেটা একটু ছড়ানো টাইপের রুদ্রাক্ষ হয়। আমরা যে দুমুখী রুদ্রাক্ষ গুলো দেখি বাজারে, সেটা হচ্ছে রামেশ্বরমের রুদ্রাক্ষ। আমি একটা দেখালে বুঝতে পারবো। স্যার, আপনি যে সাতমুখী রুদ্রাক্ষ দেখালেন আর যে চারমুখী, এর প্রাইস কিরকম আছে স্যার? এই সমস্ত তো বলার জন্য একটা লোক আছে। এই যে দেখা যাচ্ছে রুদ্রাক্ষটা, এটা হচ্ছে দুমুখী রুদ্রাক্ষ। এইটা হচ্ছে রামেশ্বরমের রুদ্রাক্ষ। হ্যাঁ। আর এই রুদ্রাক্ষটাকে আপনারা দেখেছেন, এটা দেখে মনে হচ্ছে একমুখী রুদ্রাক্ষ, কিন্তু বেসিক্যালি এটা একমুখী রুদ্রাক্ষ নয়, এটা দুমুখী রুদ্রাক্ষ। এইটা হচ্ছে ইন্দোনেশিয়ান রুদ্রাক্ষ। হ্যাঁ। আচ্ছা, এবার আমরা বাকির দিকে যাব। তার আগে পিন্টু স্যার, বাবু কি কোশ্চেন করবো স্যার? হ্যাঁ হ্যাঁ, বলুন। বলছি স্যার, এই রেমেডির ক্ষেত্রে একটা কথা বলছি। ধরুন কোনো ছকে দেখা গেল তার পারুব্ধ ভোগ কিছু আছে, হয়তো আমি সেটাকে রেমেডি বা আমি বা জ্যোতিষীরা রেমেডি দিয়ে কিছুটা হয়তো চেঞ্জ করলেন, কিন্তু পারুব্ধ ভোগ তাকে করতে দেওয়া উচিত না সেটা থেকে রেমেডি দিয়ে বাঁচানো তাকে উচিত? এবার এইটা প্রারব্ধ বর্তিত প্রত্যেক ক্ষেত্রেই যখনই আমরা রেমেডি করব, সেটা প্রারব্ধের বিপরীতে যায়। এবার যেহেতু আমরা রেমেডি করছি, তো তার একটা নেগেটিভিটি আমাদের দিকে আসবে, এতে কিছু করার নেই। এবার এই নেগেটিভিটি আমাদেরকে ফেস করতে হবে। মানে ব্যাপারটা এটা হবে বলেই আমাদের মধ্যে জ্যোতিষী হওয়ার যোগ রয়েছে। যেমন কারোর অষ্টমে কেতু, কারোর দ্বাদশে কেতু, কারোর অষ্টমে বা পঞ্চমে শনি। এই যোগগুলো নিয়েই আমরা জন্মেছি, এবং এই যোগগুলোর রেজাল্টই হচ্ছে গিয়ে, বা রেজাল্ট হিসেবেই আমরা রেমেডি গুলো করবো। এবার এই তো কিছু করার নেই, আমাদেরকে তো রেমেডি করতে হবে। এইবার এইখানে একটা বিষয় রয়েছে, আমাদের আমরা যদি আমাদের জন্ম কুণ্ডলিতে বলবান গ্রহের রেমেডি করি, মানে আমাদের কুণ্ডলিতে বলবান গ্রহের রেমেডি অন্য মানুষের জন্য, ধরুন আমার কাছে হচ্ছে গিয়ে আশা দেখাতে এসছে বা মাধবীলতা দেখাতে এসছে। এবার আমি ওদের কুণ্ডলী দেখলাম, দেখে দেখলাম বুধ আর শুক্রের রেমেডি করা দরকার আছে, কিন্তু আমার কুণ্ডলীতে শুক্রটা খারাপ। তাহলে আমি করব কি, সেই শুক্রের রেমেডির চক্করে না গিয়ে আমরা বুধের রেমেডিটা করব। এবং সেই ক্ষেত্রে শুক্রের জন্য আমরা কিছু স্তোত্র বা কিছু পূজা বা কিছু সফট রেমেডি সাজেস্ট করব। কিংবা আমরা হচ্ছে কি তাকে বলবো যে শুক্রের জন্য তুমি একটা 6 মুখের রুদ্রাক্ষ ব্যবহার করো। মানে ডাইরেক্ট স্যার আরেকটা ডায়মন্ডে যাব কোশ্চেন, না? স্যার আরেকটা কোশ্চেন। কেন হ্যাঁ স্যার স্যার দিব না ওকে? স্যার, বলছি হ্যাঁ কেন নিয়তিতে দিব যাদের না? মৃত্যু স্যার, শুক্র স্যার যদি নিচস্থ তাকে ছয়মুখী রুদ্রাক্ষ পড়বে? আচ্ছা, ধরো আমি একটা একটা একাদশ করে বলি। স্থানে আছে। আমি পিন্টু বাবুর কোশ্চেনটা কমপ্লিট করি। রেমেডি ও, তো খুব কমপ্লিকেটেড বিষয়। আমরা 4 মিনিট কোশ্চেনে থাকবো, 4 মিনিট না, আমরা কয়েকটা কোশ্চেন নেব, নিয়ে তারপরে আবার আমরা পেইন স্টাডিতে ঢুকবো। পিন্টু বাবু বলে নিন। বলছি স্যার, আমি অনেক জিনিস দেখেছি নিয়তিতে যেটা লেখা থাকে সেটা হয়,
এবং আমি ওটা ছোটবেলা থেকে আমি দেখেছি। আমি ছোটবেলা থেকে দেখতাম নিয়তি যেটা আছে সেটাকে কোনো মতে কিছুতেই খণ্ডানো যায় না, কোনো রেমেডি বলুন যাই বলুন। সেক্ষেত্রে কি করা যাবে? এখানে তো আমাদের একটা কথাই রয়েছে, আমরা তো প্রথমেই বলেছি, যেটা হচ্ছে হার্ড ডেস্টিনি, আর একটা হচ্ছে গিয়ে সফট। এই সফট পার্টটাকে আমরা ঠিকঠাক করতে পারি। কিরকম ব্যাপার? ধরুন একজন মানুষের কুণ্ডলিতে বৃহস্পতি আর রাহু একসঙ্গে বসে আছে, এবং একদম। বৃহস্পতিটা বলবান। তো এই মানুষটার ক্ষেত্রে কাজকর্মগুলো হয়ে যাওয়ার কথা, কিন্তু একদম শেষ মুহূর্তে গিয়ে সেই কাজকর্মগুলো হচ্ছে না। চাকরির পরীক্ষাতে ইন্টারভিউ দিচ্ছেন, দিয়ে আলটিমেটলি শেষ পর্যন্ত দেখা যাচ্ছে উনি ক্র্যাক করতে পারছেন। এরকমও হয়েছে, বলছে জয়েন করো, কিন্তু জয়েন করার ঠিক মুখে গিয়ে কিছু একটা সমস্যা রয়েছে, এবং কুণ্ডলিতেও চাকরির যোগ রয়েছে। আমরা বুঝতে পারছি, সবার তো বোঝা যায় না, কিন্তু এই লোকটার ক্ষেত্রে বোঝা যাচ্ছে যে এই লোকটা চাকরি পাবে, কিন্তু ওই রাহু বৃহস্পতির কারণে কিছুতেই চাকরিটা হচ্ছে না। এবার আমরা বৃহস্পতির জন্য একটু বুস্ট করতে পারি, একে আমরা পোখরাজ হোক বা মূল হোক, এই বিষয়গুলো আমরা দিতে পারি। দিলে পরে এর কিন্তু সাকসেস রেটটা বাড়বে। স্যার বলছি, এখানে যদি রাহুকে শান্ত করে দেওয়া যায়, বৃহস্পতিকে না করে যদি রাহুকে শান্ত করে দেওয়া যায়, তাহলে কি লোকটা সাকসেসফুল পাবে? বেসিক্যালি রাহুকে তো শান্ত করা যায় না। রাহু তো হচ্ছে কিছুটা আনপ্রেডিক্টেবল টাইপের। তো হুম। এইখানে আপনি কি করবেন, আলটিমেটলি বিষয়টা আপনার এক্সপেরিয়েন্সের উপরে ডিপেন্ড করে তৈরি হবে। আমাদের প্রত্যেকের রেমেডির ধারা এইটা হচ্ছে ডিফারেন্ট। এই এই শাস্ত্রটাকে বলা হচ্ছে সেলফ প্রফেশন। আপনি যখন কাজ করবেন, তখন হচ্ছে গিয়ে দেখা যাবে যে উম, আপনার কাজের ধারা সম্পূর্ণ আপনার নিজস্ব। যেমন আমি ব্যক্তিগতভাবে একটা কম্বিনেশন রেমেডি ইউজ করি। একজন ক্লায়েন্ট আমার কাছে আসলে পরে আমি সবার আগে চেষ্টা করি তাকে রেমেডি না দেওয়ার। রেমেডিটা আমি কখন দেওয়ার চেষ্টা করি? যখন সে হচ্ছে কি আমার কাছে সেকেন্ড টাইম আসবে। সেকেন্ড টাইম আসলে পরে আমি বুঝি যে এই মানুষটা আমার থেকে মোটামুটি কনভিন্সড। তো এবার আমি রেমেডির মধ্যে জেনারেলি প্রেফার করি সফট রেমেডি। সফট রেমেডি কোনগুলো? সফট স্টোন হচ্ছে গিয়ে পান্না, হীরা, পোখরাজ, জারকান, এইগুলো। আমি অ্যাভয়েড করি কোনগুলো? আমি অ্যাভয়েড করি নীলা, গোমেদ, আহ ক্যাটসাই, এইগুলোকে আমি মোটামুটি অ্যাভয়েড করার চেষ্টা করি। কলাটাকেও আমি মাঝে মাঝেই দিই। এবার ওলা যদি কি হার্টস? কলাকে আমি দেখেছি যে ওভারঅল একটা সাপোর্টিভ রেমেডি হিসেবে কাজ করে, কষ্টদায়ক নয় ব্যাপারটা, এবং সাধারণত খুব খারাপ মারাত্মক বাজে রেজাল্ট দেয় না। যেমন গোমেদের ক্ষেত্রে দেখতে পাওয়া গেছে যে আমি আমার ক্লায়েন্টদের ক্ষেত্রেই দেখেছি যে বড় সাইজের গোমেদ পড়লে পরে বাকি স্টোনদের যে রেমেডি সেগুলো কাজ করে না। আমি গুরুচণ্ডাল যোগের রেমেডি করেছি। গুরুচণ্ডাল যোগ মানে বৃহস্পতি আর রাহু একত্রে রয়েছে। তো কিভাবে করেছি? সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে ছরতি পোখরাজ দুরতি গোমেদ, এবং রিয়েলি ভালো রেজাল্ট পেয়েছি। আজকেও সরতি পোখরাজ আর ছরতি দুরতি। পোখরাজ দুরতি গোমেদ। এবার এটাকে যদি আমি উল্টো করি, ছরতি পোখরাজ আর 14 রতি গোমেদ। গোমেদ তো সস্তা, তো গোমেদ হচ্ছে গিয়ে 14 রতি গোমেদের যা দাম, 1 রতি পোখরাজের তাই দাম। তো যদি আমি 6 রতি পোখরাজ আর 14 রতি গোমেদ দিই, তাহলে পোখরাজের কোনো রেজাল্টই পাবো না। হুম। আচ্ছা, আশা বলুন। তার ক্রিস্টাল অর্নামেন্ট, যখন ব্রেসলেট বা যে কোনো অর্নামেন্ট যদি পরি, সেক্ষেত্রে কি বাচ্চা দেখে নিতে হবে নাকি আমার সিচুয়েশন অনুযায়ী আমি পড়তে পারি? এই যে একটা ওয়ার্ড আপনি ইউজ করলেন, সিচুয়েশন অনুযায়ী আপনি পড়তে পারেন, এটা রেমিডির একটা ডিফারেন্ট দিক। আপনি সব সময় সিচুয়েশন অনুযায়ী রেমেডি করতে পারেন। এইবার এই রেমেডিটা যদি হার্ড রেমেডি হয়, তাহলে অবশ্যই, বা কস্টলি রেমেডি হয় বা ইফেক্টিভ রেমেডি হয়, তাহলে বাচ্চার দেখে নেওয়া উচিত। কিন্তু আমরা সব সময় প্রবলেম ওরিয়েন্টেড রেমেডি করতে পারি। যেমন হচ্ছে গিয়ে একটা বাচ্চা কোনোতেই পড়াশোনা করছে না, তাহলে আমরা তাকে একটা পাঁচমুখী রুদ্রাক্ষ পড়াতে পারি।
থ্যাংক ইউ স্যার। বুঝতে পারলেন? ঠিক স্যার আরেকটা তেমনি কোশ্চেন আছে, বলবো? একটু ঠিক তেমনি ভাবে একজন মানুষ প্রচন্ড পেইন ফেস করছে, খুব ব্যথা, খুব ব্যথার মধ্যে রয়েছে। তো আমি আর কি তার চার্টে দেখলাম তার লগ্ন হচ্ছে সিংহ লগ্ন। তো তাকে কোনো কিছু না দেখে একটা ছমুখী রুদ্রাক্ষ আর একটা ছোট্ট রুবি পড়েছে, তার পেইন কিন্তু অনেকটা কমেছে। এবং আমি বলবো না, তার দৃঢ় বিশ্বাস যে ওই দুটো পড়ে তার পেইন কমেছে। পার্সোনালি আমি রুদ্রাক্ষ তো প্রচুর প্রচুর সেল করি। তো আমি দেখেছি যে ছমুখী রুদ্রাক্ষ শুক্রের জন্য দেওয়া হয়, কিন্তু ছমুখী রুদ্রাক্ষ অদ্ভুতভাবে পেইন রিলিফের ক্ষেত্রে খুব ভালো কাজ করে। পায়ের ব্যথার ছমুখী জন্য কি কি কোন রুদ্রাক্ষ ইউজ করলে দেওয়া ভালো যেতে হয় পারে বৃষ্টি ছমুখী লগ্নে? রুদ্রাক্ষ। ছমুখী রুদ্রাক্ষের আরেকটা স্পেশালিটি আমি দেখেছি, যে ছমুখী রুদ্রাক্ষ শত্রুদেরকে সরিয়ে দেয়। হুম। এবার সাতমুখী রুদ্রাক্ষ শনির জন্য। এই সাতমুখী রুদ্রাক্ষকেই বলা হচ্ছে মহালক্ষ্মী রুদ্রাক্ষ। সাতমুখী রুদ্রাক্ষ ফাইন্যান্সের ক্ষেত্রে বাধা বিপত্তি সমস্যা ব্যাপক কাজ করে। সাড়ে সাতি চলছে, ডাইয়া চলছে, মানুষ পুরো ডিপ্রেশনে। কিছু মানুষ আছে তারা কোনো পরিস্থিতিতে ডিপ্রেশনে যায়, যেমন হচ্ছে আমি। তো আমাদের কোনো ডিপ্রেশন নেই, এবং আমাদের তো কাজটাই ডিপ্রেশন নিয়ে। মানে আমার সামনে যদি 50টা লোক এসে কথা বলে, তার মধ্যে 49টা লোকের ডিপ্রেশন, আমি আর ডিপ্রেশনটা রাখবো কোথায়? আর আহ তো প্রবলেম, এগুলো তো মানুষের লাইফের পার্ট। এই যখন ডিপ্রেশন চলছে, সেই সময় একটা সাতমুখী রুদ্রাক্ষ, সিম্পল একটা সাতমুখী রুদ্রাক্ষ উইথ গোল্ড লকেট, মানে যে লকেটটা করা হবে সেটা গোল্ড দিয়ে পরিয়ে দিন, আপনারা রিয়েলি ফিল করবেন যে কাজ হচ্ছে। এবার এগুলো তো স্পিরিচুয়াল রেমেডি, কি করে কাজ হয় জানি না, কিন্তু দেখেছি কাজ হচ্ছে। আবার হচ্ছে গিয়ে আহ শনির যখন সাড়ে সাতি ডাইয়া এই টাইপের ব্যাপারগুলো চলছে, তখন সাতমুখী রুদ্রাক্ষই আপনারা যদি সিলভার লকেট দিয়ে পড়েন, তাহলে হচ্ছে গিয়ে রেজাল্ট বেটার পাওয়া যাচ্ছে। বাবা মা আসছে, স্যার। সেকেন্ড, বাবা মা আসছে, আমি আবার এক্ষুনি থেমে যাব। বাবা মা আসছে, এসে বলছে বাচ্চা কিছুতেই ঘুম থেকে উঠছে না, ওই 11টার আগে ঘুম থেকে উঠছে না। একটা সিম্পল তিনমুখী রুদ্রাক্ষ আর তার সঙ্গে বগলামুখী স্তম্ভন মন্ত্র, বগলামুখী স্তম্ভন মন্ত্র 11বার করতে দিয়ে দিন, আর তিনমুখী রুদ্রাক্ষটা সঙ্গে দিয়ে দিন। দেখতে পাওয়া যাবে যে তার মধ্যে মুভমেন্ট বেড়েছে এবং বাড়ছে। কিভাবে বাড়ছে তার তো কোনো লজিক হয় না, কিন্তু সত্যি সত্যি বাড়ছে। বগলামুখী স্তম্ভন মন্ত্র, ওই যে একটা মন্ত্র আছে না, ওং লিং বগলামুখী দেব্যা সর্বদুষ্টানাং বাচং মুখম পাদম স্তম্ভায় জীবম কীলয় বুদ্ধিং বিনাশয় লিং ফট স্বাহা। এই যে মন্ত্রটা আছে, এইটা হচ্ছে গিয়ে তারা যদি পাঠ করে, 11বার দিতে পারেন, 21বার দিতে পারেন, 28বার দিতে পারেন, এইটা হচ্ছে গিয়ে কাজ করবে। হুম। আহ পরীক্ষা দিতে যাচ্ছে, পরীক্ষা দিতে যাচ্ছে, ওর একটা হচ্ছে গিয়ে এই ইয়ে আছে, কি বলে ওটাকে, কি কার্ড যেন, অ্যাডমিট কার্ড। অ্যাডমিট কার্ডটা নিয়ে যাচ্ছে, অ্যাডমিট কার্ডটাতে আপনি দেখলেন যে যোগ করে নাম্বারটা 4 এসছে, নাম্বারটা 4 এসছে। তোকে একটা পাউচ দিন, পাউচ, যে পাউচটার মধ্যে ওই নাম্বারটা দেখতে পাওয়া যাচ্ছে, পাউচটার মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে, সেই পাউচটার পাশে একটা নাম্বার অ্যাড করেছে। পাউচটার ওপরে ছোট্ট করে ওইভাবে ওই ফর্মে একটা 2 লিখে দিন, 4 আর 2 6 হয়ে গেল। কিংবা এমন ভাবে করে দিন নাম্বারটাকে এদিক ওদিক করে, যাতে নাম্বারটা হচ্ছে গিয়ে বৃহস্পতির নাম্বারে কনভার্টেড হয়েছে, রেজাল্ট পাবেন। হুম। আচ্ছা, এবার আপনাদের প্রশ্নগুলো আবার নিই। স্যার আমি তারপর একটা কোশ্চেন করছিলাম। হ্যাঁ। হুম। আচ্ছা স্যার, একটা হচ্ছে রত্ন সিলেকশন, মানে ঠিক আছে, কিন্তু তারপরে হচ্ছে কেমন রত্ন, সেটা কি ডিগ্রি দেখে নাকি ওয়েট দেখে, শরীরের অনেক ধরনের মানে আমি শুনেছি, এইটা কিভাবে করে? আচ্ছা, এটাতে আসছি, এর পরের পয়েন্ট আমরা আচ্ছা এটা করবো, একটু বড় আচ্ছা। পয়েন্ট। আচ্ছা, স্যার, তারপরে প্রশ্ন স্যার আপনাদের। একটা কথা বলবো স্যার।
তার অর্থও বলুন। স্যার শুধু হাত দেখে কি রেমেডি করা যায় স্যার? কারোর দেখা গেল আহ কুষ্টে ইয়ে। এটা লিখে রাখছি। রত্ন সিলেকশন দেখে রেমেডি। আচ্ছা, আর স্যার গৌরাঙ্গ বাবু বলুন। আরেকটা কোশ্চেন ছিল। স্যার স্যার একটা স্যার কোশ্চেন একটা করবো? কোশ্চেন করবো? 1 মিনিট। স্যার একটা কোশ্চেন ছিল। একটু গৌরাঙ্গ বাবু বলে নিক, তারপরে হাত স্যার তুলে একটা রেখেছি। প্রশ্ন আছে প্রথমে, যে কোনো রত্ন যখন আমরা সাজেস্ট করব, সেটার এফেক্টিভনেস বোঝার জন্য কি ফার্স্টে ট্রায়াল পিরিয়ড হিসেবে কিছুদিন ব্যবহার, মানে ধারণ করার আগে কিছু করা উচিত? এরকম কি কিছু আহ ভালো? অনেক সময় শনির জন্য বা কেতুর জন্য স্টোন দিলে পরে দেওয়া যেতে পারে, আচ্ছা স্যার। কিন্তু এখন স্টোনে এত ভেজাল না, তো সেরকম কিছু হয় না। অ্যাকচুয়ালি স্যার আমার পার্সোনাল একটা এক্সপিরিয়েন্স থেকেই এটা জিজ্ঞেস করলাম। আর স্যার বলছি, রুবি কি হার্ড স্টোন, মানে সফট স্টোন হিসেবে? রুবি হার্ড স্টোন। হার্ড স্টোন স্যার, আচ্ছা। আর স্যার বলছি, নিউমেরোলজিতে যখন আমরা কোনো রেমেডি যদি দিতে চাই, সেখানে কি লসু গ্রিডকে আমরা প্রাধান্য দেব? মানে লসু গ্রিডকে আমরা প্রাধান্য দেব। মিসিং আমাদের নাম্বার। 2-3 রকম গ্রিড আছে। একটা ইন্ডিয়ান গ্রিড আছে, লসু গ্রিড আছে, তো আমার মনে হয় যে লসু গ্রিডটা বেটার। মানে মিসিং নাম্বারকে আমরা ফিল আপ করার চেষ্টা করব স্যার। মিসিং নাম্বার কতটা ফিল আপ হয়েছে সেটাকে দেখবো, স্যার দেখে তারপরে সেটা ফিল আপ করবার চেষ্টা করব কিছুটা, পুরোটা। যেমন ঠিক আছে। হচ্ছে গিয়ে কারোর ওই আহ 4, 5, 6 লাইনটাতে 4 আর 6 আছে কিন্তু 5টা নেই, ঠিক স্যার। তারপর 5টা ফিল আপ করে দেওয়ার চেষ্টা করবো। ঠিক স্যার, ঠিক স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, স্যার, তারপরে কে? যে বলছি স্যার আমি যে একটা বলবো, কোশ্চেন আছে স্যার। স্যার আমার একটা আছে, অনেক জায়গায় তুলিকা বলে কনফিউজ। নিন, তুলিকা বলে নিন। স্যার যদি ছকে মানে ধরুন গ্রহ বলবান হলে তাদের কি রেমেডি করা উচিত, নাকি গ্রহ মানে নিচস্থ হলে রেমেডিটা বেশি ভাবে করা উচিত? এই ব্যাপারটা নিয়ে আমি একটুখানি বলবো, কিন্তু আপনারা এখন বুঝতে পারবেন না, তো বাট আমি বলে দিচ্ছি। আচ্ছা, সঙ্গীতা বলুন। স্যার বলছি যে ওই যে একটা এ আছে না, কোরাল, যেটা রেডটাই সবাই ইউজ করে বেশি, তো একটা হোয়াইট আছে, একটা অরেঞ্জ আছে, এগুলো কিসের জন্য ইউজ করা হয় স্যার? আচ্ছা, স্যার 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 একটা স্যার কোশ্চেন, একটা হোয়াইট কোশ্চেন ছিল। কোরাল কতটা স্যার এফেক্টিভ? স্যার আচ্ছা, হোয়াইট কোরাল। হোয়াইট কোরাল ভালো স্টোন, বিশেষ করে কিছু কিছু সময় কিছু কিছু রত্ন বিশেষভাবে কাজ করে। যেমন হচ্ছে গিয়ে কোনো মহিলাদের স্ত্রী রোগ জাতীয় সমস্যা এবং তার সঙ্গে হজমের প্রবলেম, এই ক্ষেত্রে হোয়াইট কোরাল ইফেক্টিভ একটা স্টোন। একটা স্টোন আছে, সেই স্টোনটার নাম হচ্ছে ব্লাড স্টোন। তো মহিলাদের স্ত্রী রোগ হচ্ছে, রেমেডি হচ্ছে না, করেও কাজ হচ্ছে না, সেই ক্ষেত্রে ব্লাড স্টোনটা ইউজ করা যেতে পারে। খুব সস্তা স্টোন, খুবই সস্তা। স্যার হোয়াইট কোরালটা? হোয়াইট কোরাল ওই যে বললাম, যাদের হচ্ছে গিয়ে মানে শুক্র বৃহস্পতি এই সমস্ত শুক্র মঙ্গল ওরিয়েন্টেড সমস্যা, তাদের ক্ষেত্রে হোয়াইট কোরাল দেওয়া যেতে পারে, ভালো কাজ করে, খারাপ নয়। ঠিকঠাক জায়গায় পড়লে হোয়াইট কোরাল কিন্তু খারাপ নয়। আপনি স্যার গাইনো, অরেঞ্জটা, অরেঞ্জ স্যার কোরালটা? আচ্ছা, স্যার তো আহ, বলছি, আমি কম্বিনেশন স্টোনে আসছি। আচ্ছা, স্যার আপনি এবার বলেন আমরা মহিলাদের গাইনো প্রবলেম আর কি হলে, সরি, হজমের প্রবলেম, হজমের হজম, প্রবলেম, আচ্ছা পুষ্টি ডাইজেশন। সমস্যা। আচ্ছা, এবার স্যার আমরা হচ্ছে গিয়ে একটা সেকেন্ড বলে নিন, বলে স্যার রত্ন তো শুনেছি কম দিলেও চলে, কিন্তু উপরত্নকে বলা হয় যে একটু বাড়িয়ে দিতে হয়, কতটা আমি বাড়িয়ে দিব উপরত্নকে? আচ্ছা, এই প্রশ্নটার উত্তরটা আমি জানি না। উম, আহ, এটা স্যার এই প্রশ্নটা আমি লিখে রাখছি, আমি লিখে রাখছি, এটা আমি লিস্টে বলবো। যেমন মনে করেন পোখরাজ, পাঁচরত্তি কাউকে বললাম, কিন্তু পোখরাজের উপরত্ন টোপাজ আর সিটারাইনকে আমি কত রত্তি করতে পারি, যে কিনতে পারবে না পোখরাজ তার ক্ষেত্রে? এটা আমি লাস্টে বলবো। তাহলে আমাদের কাছে 4টে প্রশ্ন এসছে, তার মধ্যে প্রথমটা স্যার একটা হয়েছে। কোশ্চেন ছিল। স্যার স্যার আচ্ছা, কোশ্চেন করবো? হ্যাঁ হ্যাঁ। স্যার কোশ্চেন, স্যার কে বলবে? আচ্ছা, বলবো, আহ, আপনি বলুন। একজন একজন করে বলো। হ্যাঁ স্যার, আহ, কখন আমরা বুঝতে পারবো যে কাকে কখন
কবচ দেওয়া যেতে পারে, কখন স্টোন দেওয়া যেতে পারে, কিংবা অনেক সময় দেখা যায় দানেও হয়তো কাজ হয়। তো সেটা কি করে বুঝবো, কখন বুঝবো? তো ঘটনাটা হচ্ছে এতগুলো প্রশ্নের উত্তর না আপনারা আজকে পাবেন না। তো এইটা একটা কষ্টের ব্যাপার আছে। তো যতগুলো প্রশ্ন আমাদের কাছে এসছে সেইগুলোকে কমপ্লিট করে নিয়ে তারপরে আবার যদি সময় থাকে তাহলে আমরা যাই। মানে আমি 3টে কোশ্চেন নিয়েছি, 3টে কোশ্চেন আমার পড়ানোর টপিকের মধ্যে। তো সেইটা একটু করি, তারপরে বাকিটা যদি সময় পাই তাহলে করব। ঠিক আছে। তো এখানে প্রথম একটা বিষয় এসছে, সেটা হচ্ছে রত্ন সিলেকশন। এই রত্ন সিলেকশনের ক্ষেত্রে আমি একটা বিষয় বলবো, যে রেমেডি করবার ক্ষেত্রে আমরা দুটো প্রসেস ফলো করবো। একটা হচ্ছে সিম্প্যাথিক রেমেডি, আর একটা হচ্ছে অ্যান্টিপ্যাথিক রেমেডি। মানে একটা হচ্ছে গিয়ে আমাদের ভালো গ্রহগুলোকে আমরা রেমেডি করবার চেষ্টা করব, আর একটা হচ্ছে আমরা শুভ গ্রহগুলোকে রেমেডি করবার চেষ্টা করব। তাহলে এই বিষয়টা পুরোপুরি পরস্পর বিরোধী হয়ে গেল, হজম হচ্ছে না ব্যাপারটা। তাহলে ভালো গ্রহকে কেন রেমেডি করব, আর খারাপ গ্রহকেই বা কখন রেমেডি করবো? তো ভালো গ্রহ, ধরে নিচ্ছি লগ্নপতি, পঞ্চমপতি, নবমপতি এরা শুভ ঘরে বসে আছে, এই গ্রহগুলোকে বল দিলে কি হবে? মানুষটার পজিটিভিটি বাড়বে, লাইক ভিটামিন দেওয়া। আমরা যে ভিটামিন ওষুধ খাই, যে এই মানুষটার রোগ প্রতিরোধ ক্ষমতা, এই মানুষটার এনার্জি, এর পজিটিভিটি, এইগুলোকে আমরা বাড়িয়ে দেওয়ার চেষ্টা। বাট এই এই রেমেডি হচ্ছে গিয়ে চোখ বন্ধ করে দেওয়া যায়। যেমন হচ্ছে গিয়ে ধরুন একজন মানুষের আহ লগ্ন হচ্ছে বৃষ, যে শনি, সেই শনি হচ্ছে গিয়ে নবমে মকর রাশিতে রয়েছে। বৃষ লগ্ন, শনি নবম ভাবে মকর রাশিতে রয়েছে। তাহলে এই শনিকে নিশ্চিন্তে আমরা একটা রেমেডি দিতে পারি, এই শনি ক্ষতি করবে না। মোটামুটি হলো এটা। এরপরে নক্ষত্রটাও দেখে নিলাম, দেখলাম মকর রাশিতে শনি চন্দ্রের নক্ষত্রে রয়েছে এবং চন্দ্র কন্যা রাশিতে বসে আছে। মকর রাশিতে রয়েছে শনি, সেই শনি চন্দ্রের নক্ষত্র হয়ে গেছে ভাত শ্রবণ। ঢাক করেছি। কথা নয় ওরে বাবারে, কি সর্বনাশ! মকর রাশিতে শনি, সেই শনি চন্দ্রের নক্ষত্র শ্রবণায়, এবং শ্রবণার অধিপতি অর্থাৎ চন্দ্র, সে কন্যা রাশিতে পঞ্চমে রয়েছে। তাহলে এই শনি বিশুদ্ধ এবং পবিত্র। তাহলে একে আমরা এক প্রতিকার দিলাম, যে তোর ভালো হোক, চাকরি বাকরি নেশা পেশা সব ভালোভাবে চলবে, শুধু বিয়ের কথা ভাবিস না। ওইখানে কিন্তু গন্ডগোল আছে। কারণ যেই মাত্র আমরা একটা চার্টে দেখবো শনি পাওয়ারফুল, তখন তার উপরে শনির একটা ইম্প্যাক্ট থাকবেই। কারণ তার উপরে আমরা শনিকে বুস্ট করতে চেষ্টা করছি, তাহলে তার বিবাহিত জীবনে অস্থিরতা বা বিবাহিত জীবনে অপ্রাপ্তি, এই ব্যাপারটা বাড়বে। তাহলে ওই দিকটা বাদ দিয়ে সব ঠিকঠাক হলো। মানে এই রেমিডি আমরা ইউজ করতে পারি। তাহলে এটা হচ্ছে সিম্প্যাথিক রেমিডি। একজন মানুষের বৃশ্চিক লগ্ন, তাকে নির্দ্বিধায় আমরা একটা পোখরাজ দিতে পারি, যদি বৃহস্পতি শুভ ক্ষেত্রে অবস্থান করে। বৃশ্চিক লগ্ন, বৃহস্পতি পঞ্চমপতি দ্বিতীয়পতি, চোখ বন্ধ করে একটি পাওয়ার দেব, যদি বৃহস্পতি একটা ভালো জায়গায় বসে। এবার বৃশ্চিক লগ্নে বৃহস্পতি মিথুনে বসে আছে, বৃশ্চিক লগ্নে বৃহস্পতি মিথুনে বসে আছে। এবার আমরা ভাববো যে মিথুনে বৃহস্পতি পাওয়ার দেব কি দেব না, অষ্টম ভাবে বসে আছে গ্রহ, তাকে পাওয়ার দেব না দেব না। এই ভেবে, এইটা ভেবে চিনতে আমরা একটা পাওয়ার দিলাম, যে শুভ গ্রহ অশুভ স্থানে বসে আছে, বা অশুভ গ্রহ শুভ স্থানে বসে আছে, তাকে আমরা একটা পাওয়ার দিলাম। তাহলে বৃহস্পতিকে একটি পাওয়ার দিলাম কখন? না, যখন বৃশ্চিক লগ্নের বৃহস্পতি সে অষ্টমে মিথুন রাশিতে বসে আছে। তাহলে অষ্টমে গ্রহ বসে আছে, এবার তো টেনশন। তাহলে অষ্টম ভাবে গ্রহ বসে আছে, তাকে পাওয়ার দিয়েছি, যদি আয়ু কমে যায় তাহলে কি করব? আয়ু বাড়ানোর জন্য লগ্নপতি মঙ্গলটাকে বাবা একটু পাওয়ার দিতে। তাহলে এইখানে কি রেমেডি হলো? এখানে দুটো রেমেডি হলো, খুব ভালো করে বুঝবেন। প্রথমটা হলো সিম্প্যাথিক রেমেডি, সরি অ্যান্টিপ্যাথিক রেমেডি, আর তারপরেরটা হলো সাপোর্টিং রেমেডি। তাহলে প্রথমটা হলো
অ্যান্টিপ্যাথিক রেমেডি, কারণ দুস্থান ভাবস্থ শুভ গ্রহকে পাওয়ার দিচ্ছি। দুস্থানে বসে আছে শুভ গ্রহ, আমার মনে হচ্ছে এর বৃহস্পতিটা ঠিকঠাক রেজাল্ট দিতে পারছে না, তাই বৃহস্পতিটাকে একটুখানি পাওয়ার দিয়ে দিই। কিন্তু এদিকে মনের মধ্যে খুঁতখুত করছে যে 8 নম্বর ঘরে গ্রহটা যে পাওয়ারটা দেব, যদি বিপদ হয়, তাহলে বিপদ না হওয়ার জন্য আমি হচ্ছে গিয়ে ওকেও একটু পাওয়ার দিয়ে দিলাম, যে বিপদে যেন ওর সমস্যা না হয়, তাই ওকে একটা কলা দিয়ে দিলাম। পরিষ্কার হলো? এইবার কনফিউশন কি? কনফিউশন, এই বৃহস্পতি আর মঙ্গল এরা কিন্তু শুভ গ্রহ, এরা কিন্তু মিত্র গ্রহ। কিন্তু যদি এরা মিত্র গ্রহ না হয়ে দুজনে শত্রু গ্রহ হতো, তখন কিন্তু দুশ্চিন্তার একটি কারণ হতো। এরা যদি পরস্পর মিত্র গ্রহ না হয়ে এরা যদি শত্রু গ্রহ হতো, তাহলে কিন্তু বুঝ করা এতটা ইজি হতো না। হতেই পারে কুণ্ডলিতে আমাকে শুক্র রবির পাওয়ার দিতে হয়েছে, হতেই পারে। এর মধ্যে একটা সিম্প্যাথিক, অ্যান্টিপ্যাথিক, বা একটা হচ্ছে গিয়ে অ্যান্টিপ্যাথিক আর একটা হচ্ছে সাপোর্টিং, হতেই পারে। তখন কিন্তু আমাদেরকে ভেবে চিন্তে রেমেডি করতে হবে। এবং একটি কথা আজকে বলে রাখি, যাই রেমেডি করুন না কেন, খেয়াল রাখবেন যেন তত্ত্ব পীড়িত না হয়। আপনার পিন্টু বাবু একটা কথা বলেছেন, সেটা হচ্ছে প্রারব্ধ। এই প্রারব্ধ ফল আমাদেরকে কম বেশি পেতে হবে। এবং এই প্রারব্ধ ফল প্রাপ্তির যে রাস্তা, সেটা হচ্ছে গিয়ে তত্ত্বের ব্যালেন্স। তত্ত্বের ব্যালেন্সটা কিরকম? গ্রহদের একরকম একরকম তত্ত্ব আছে, কোনোটা হচ্ছে গিয়ে অগ্নিতত্ত্বের, কোনোটা পৃথ্বী তত্ত্বের, কোনোটা বায়ু তত্ত্বের, কোনোটা জল তত্ত্বের। আর রাশি একটা একটা তত্ত্ব আছে, প্রত্যেকটা রাশির তত্ত্ব আছে। রাশিদের মধ্যে মিশ্র তত্ত্ব আমরা দেখতে পাই। এই মিশ্র তত্ত্ব, এটা আবার একটু গন্ডগোল হলো। যারা এই ব্যাপারটা জানেন না তাদেরকে আমরা বলি, যেমন কন্যা রাশির কি তত্ত্ব? পৃথ্বী তত্ত্ব। কুম্ভ রাশির কি তত্ত্ব? বায়ু তত্ত্ব। এবার কন্যা রাশির সিম্বলটা দেখুন। কন্যা রাশির মধ্যে কি রয়েছে? কন্যা রাশির মধ্যে পৃথ্বী তত্ত্ব আছে। তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি একটা নৌকো যাচ্ছে জলের মধ্য দিয়ে। তাহলে এই নৌকোটা যাচ্ছে জলের মধ্য দিয়ে, কন্যার মধ্যে জল তত্ত্ব অ্যাড। এই মানুষটার মধ্যে কি রয়েছে? সেই মহিলাটি, নৌকো একটি মহিলা আছে, মানে কন্যা রয়েছে, তার হাতে, এক হাতে রয়েছে একটা লাইট। তাহলে যখনই লাইট আসবে তখন সেটা অগ্নিতত্ত্ব অ্যাড হবে। তাহলে কন্যা রাশি বা লগ্নের মানুষদের মধ্যে যে সফটনেস আমরা দেখতে পাই, সেটা শুধু পৃথ্বীতত্ত্বের গুণাবলী নয়, সেখানে কিন্তু জল তত্ত্ব, অগ্নিতত্ত্ব এগুলোর প্রকাশ আছে। অগ্নিতত্ত্ব আমরা কোথায় দেখতে পাই? অগ্নিতত্ত্ব আমরা দেখতে পাই কন্যার ক্রিয়েটিভিটিতে। কন্যা কিন্তু ভীষণ ক্রিয়েটিভ, এবং এই ক্রিয়েটিভিটি, এই চেতনার বিকাশ, সেটা আমরা অগ্নিতত্ত্বের সঙ্গে কানেক্ট করতে পারি। কুম্ভ রাশি বায়ু তত্ত্ব, কিন্তু সেই কুম্ভের হাতে রয়েছে একটা মাটির কলসি, তার কাছে রয়েছে একটা কলসি, যে কলসিটা হচ্ছে ম্যাটার দিয়ে তৈরি বা কোনো পদার্থ দিয়ে তৈরি, যে পদার্থটা অবশ্যই কঠিন। তাহলে বায়ু তত্ত্বের মধ্যে সংযুক্ত হলো কি তত্ত্ব? অবশ্যই পৃথ্বী তত্ত্ব। যে মানুষটা কলসিটাকে ধরে নিয়েছে, সেই মানুষটা ভীষণভাবে মাস্কিউলিন, পেশি যুক্ত মানুষ, যে সেখানে যুক্ত হলো পৃথ্বী তত্ত্ব। এবং এই কলসি থেকে কি পড়ছে? শরীরে না বাতাস পড়ছে? পড়ছে তো জল, কোন একটা তরল, তাহলে যুক্ত হলো কি? জল তত্ত্ব। তাহলে এই বিভিন্ন তত্ত্বের মধ্যে বা বিভিন্ন রাশির মধ্যে তত্ত্বের সংমিশ্রণ, এটা আমরা দেখতে পাই। এবং এই যে তত্ত্বের মিশ্রণ আমরা দেখতে পাচ্ছি, এই তত্ত্বের মিশ্রণ এবং গ্রহদের প্রভাব এর প্রাণায়াম দ্বারা নিয়ন্ত্রিত হয়। প্যাকেজ দিয়ে মানুষটাকে জবে জয়েন করানো হয়। তাহলে এবার আমাদের রেমেডি করবার সময় খেয়াল রাখতে হবে সেই তথ্য যেন বিশেষ ডিস্টার্বড না হয়। যেমন ধরুন, একজন মানুষের জন্মকুণ্ডলিতে বৃশ্চিক রাশিতে রবি বসে আছে। এবার জল তত্ত্বে রবি এমনিতেই জল তত্ত্বটাকে ডিস্টার্ব করে রেখেছে, বৃশ্চিকে রবি মানেই জল তত্ত্বটা পীড়িত হয়েছে। এবার আপনি দেখে বললেন, এই বাবা, এত বৃশ্চিকে রবি চলে গেছে, এটি শিগগির একখানা রুবি দাও। তাহলে এবার ওকে একখানা 8 রতির সুন্দর ভালো দেখে আফ্রিকান রুবি পরিয়ে দিলেন। এবার লাল টকটকে রুবি পরে সে বাড়িতে গেল। এইবার তার কিন্তু নানা রকম ভাবে শারীরিক অস্বস্তি শুরু হলো, ইরিটেট হয়ে যাচ্ছে, মাথা গরম হচ্ছে, স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে ঝামেলা চলে আসছে,
এই ধরনের ডিস্টারবেন্সেস গুলো ক্রমাগত আসবে। তো এই এই ক্ষেত্রে এটাকে একটু বুঝতে হবে, এবং কি পরিমাণ রেমেডি দেব সেইটাকে সিলেক্ট করতে হবে। তাহলে এই ধরনের ট্রান্সপারেন্ট স্টোন, রুবি, পান্না, পোখরাজ, নীলা, এগুলোর মেজারমেন্টের কোনো সলিড ভাগ নেই, সত্যিই নেই। তাহলে এটা কিভাবে করবেন? আমি একটা ভাগ করেছি, আমি যে ভাগটা করেছি সেটা শেয়ার করতে পারি। এটা শিক্ষা নয়, এটা হচ্ছে শেয়ার। তো আমি 4 ক্যারেটের এপারে আর 4 ক্যারেটের ওপারে ধরেছি। তাহলে 4 ক্যারেটের ওপরে মানে 4.5 ক্যারেট, 5 ক্যারেট, এরকম সাইজ। এইটা হচ্ছে প্রমাণ সাইজ। এর থেকে যেগুলো বড়, ধরুন 7 ক্যারেট, 8 ক্যারেট, এটা হচ্ছে অতিরঞ্জিত সাইজ। আর তার থেকে নিচে যেটা, সেটা হচ্ছে ধরুন 3 ক্যারেট, 3.5 ক্যারেট, সেটা হচ্ছে ক্ষুদ্র। পরিষ্কার হলো? এবার যখন আমাকে অ্যান্টিপ্যাথিক রেমেডি ইউজ করতে হবে, মানে যে রেমেডিতে একটু ভয় আছে, তখন আমি ছোটটাকে ইউজ করবো। ওই যে ছোট্টটা, সেটাকে ইউজ করবো, 2 রতি, 3 রতি, এটা। যখন আমি সিম্প্যাথিক রেমেডি ইউজ করব, যে রেমেডিতে কোনো ভয় নেই, সেই রেমেডিতে আমি বড়র দিকে যাব। যখন আমাকে তীব্রভাবে বুস্ট করতে হবে, তখন আমি হচ্ছে গিয়ে একটু অতিরঞ্জিত পাথরের দিকে যাওয়ার চেষ্টা করব। তাহলে ব্যাপারটা মোটামুটি একটা ধারণা পাওয়া গেল। এর সঙ্গে একটা বিষয় খেয়াল রাখতে হবে, যে আমি আমার ইচ্ছা অনুযায়ী পাথর দিতে পারি না। যে পাথর আমি দিলাম, আমি একজনকে বললাম যে তুমি একটা পোখরাজ পড়ো 54 রতি, তো 54 রতি পোখরাজ বাজারে নেই। আবার আমি একজনকে বললাম যে তোমার হীরা কিন্তু 2 ক্যারেটের কমে হবে না, 2 ক্যারেট হীরার দাম 10 লাখ টাকা। সে বলে, ভাই, আমার ব্যবসাও দরকার নেই, আমার বাড়িও দরকার নেই, 200 টাকা দিয়েছিলাম তোমাকে দেখাতে, ওটা ফেরত দাও তো, বাড়ি যাই। একটা লোক কে হচ্ছে গিয়ে ডায়মন্ড দিয়ে দিলাম 2 ক্যারেটের, এবং 2 ক্যারেটের ডায়মন্ড সে পড়বে, ঠিক আছে, হবে না। এবং 2 ক্যারেটের ডায়মন্ড আচ্ছা আচ্ছা দোকানেই নেই। তাহলে এইটা আমাকে বুঝতে হবে, যে বাজারে আমার কি রেমিডি উপলব্ধ আছে, এবং সেটাকে আমি কিভাবে ব্যালেন্স। এবার আমরা পড়েছিলাম সাপোর্টিং রেমিডি। এরপর আমি একটা রেমিডি বলবো, সেটা হচ্ছে বুস্টার রেমিডি। একটা পান্না দিয়েছেন, পান্না দিয়ে আপনার মনে হচ্ছে পান্নাটা তো দিলাম, পড়াশোনা করবে তো। পান্না তো আপনি 50,000 টাকায় দিয়েছেন, দিয়ে আর আপনি ভাবছেন যে করবে পড়াশোনা, না করলে পরে তো এসে আবার চেপে ধরবে। এইটাই পান্নাটাকে একটু বুস্ট করবার জন্য বুস্টার রেমিডি ইউজ করবেন। কি করবেন? এই পান্নাটা আপনি দিয়েছেন কি পারপাসে? ছেলের পড়াশুনো পারপাসে। তাহলে ছেলের পড়াশোনার জন্য আপনি বুধকে পাওয়ার আপ করলেন। বুধ ছেলেটার শিখন ক্ষমতাকে বেড়ে, এবিলিটি অফ লার্নিং তাকে বাড়িয়ে। সে পড়ছে, শিখছে, কিন্তু মাথায় রাখতে পারছে না, কারণ তার চন্দ্র আর বৃহস্পতি দুর্বল। তো তার সঙ্গে একটা মুক্ত একটা পোখরাজ দিলে পরে আপনাকে ধরে মারতে শুরু করতো, যে আমি কি বাচ্চাকে পড়াবো, স্কুলের বায়নাগুলো কে দেবে, পাথরে যদি 70 টাকা বেরিয়ে যায়। তো জমিয়ে একটা পান্না দিলেন, 2 পয়সা লাভও হলো। তো এবার এই পান্নাটাকে রেজাল্ট পজিটিভ করবার জন্য বুস্টার ইউজ করবেন। একটা হচ্ছে গিয়ে সিট্রিন ব্রেসলেট বৃহস্পতির জন্য, একটা হচ্ছে গিয়ে আহ ওই ট্রান্সপারেন্ট ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট, যেটা সেটা ইউজ করুন চন্দ্র শুক্রের জন্য। এই দুটো দিয়ে দিলেন। দেওয়ার সঙ্গে সঙ্গে একটা 4 মুখী রুদ্রাক্ষ, একটা 5 মুখী রুদ্রাক্ষ, এগুলো অ্যাড করে দিলেন। আপনার লাভের থেকে এই টাকাগুলো উঠে আসবে। এবং ওর যে পান্না আপনি পড়িয়েছেন, সেই পান্নার নর্মাল যে রেজাল্ট, সেই রেজাল্ট সেটা অ্যাটলিস্ট 3 গুণ হয়ে যাবে এই কম্বিনেশন ইউজ করে। এই যে রেমেডিটা আমরা ইউজ করলাম, এটাকে বলা যেতে পারে বুস্টার রেমেডি। এটা ওই পান্নার এফিসিয়েন্সিকে বুস্ট করে দিল। ঠিক আছে? তাহলে রত্ন সিলেকশন, এই ব্যাপারটার একটা বেসিক আইডিয়া এটা আমাদের হলো। এরপরে আমাদের পরের প্রশ্নটা হচ্ছে, সেটা হচ্ছে হাত দেখে রেমেডি। তো হাত দেখে আপনারা রেমেডি অবশ্যই করবেন। এবার আমি আহ কোনো একটা ব্যাচে রিসেন্ট মিস্ট্রি ক্লাসে কতগুলো জোন ডিভিশন করিয়েছি, যে কোন দিকটা থেকে কি দেখা হয়, কি বিচার করা হয়। এই হাত দেখে রেমেডির সময় অবশ্যই আপনারা সফট ফোর্স রেমেডি ইউজ করবেন। আর হচ্ছে গিয়ে প্রবলেম ওরিয়েন্টেশনটাকে আইডেন্টিফাই করবেন। যে এমন একজন মানুষ, তার হচ্ছে গিয়ে শরীরটা দুর্বল হয়ে রয়েছে, আপনি তাকে রাহু কেতু পড়িয়ে দিলেন, পড়াবেন না। আপনি হচ্ছে গিয়ে তার যদি রক্ত সংক্রান্ত পীড়া হয়, তাকে মঙ্গলের জন্য পাথর পরান। বা হচ্ছে গিয়ে কোনো একজন মানুষের পৌষ্টিক তন্ত্রের সমস্যা হচ্ছে, টাকা পয়সা রাখতে পারছে না,
তাহলে বুধের জন্য, বৃহস্পতির জন্য পাথর পরানোর ব্যবস্থা। স্যার একটা প্রশ্ন আছে। 1 মিনিট। তো এই জায়গাটা হচ্ছে গিয়ে বুঝতে হবে। বুঝে রেমেডি দেওয়ার আগে এবার আপনার সামনে রয়েছে হোরারি চার্ট। হোরারি চার্ট মানে হচ্ছে এই মুহূর্তের চার্ট। আপনার কাছে সে যখন এসছে সেই মুহূর্তে তার চার্টটা দেখে আপনি দেখবেন যে সেই চার্টটা হার্মফুল কিনা। তো আপনাদের মনের মধ্যে প্রশ্ন আসতে পারে যে কি করে এটা সম্ভব, এটা তো পসিবল না। তো আপনাদের মধ্যে অনেকেই সায়েন্স নিয়ে পড়েছেন, তাদেরকে বোঝানোর জন্য আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই। আচ্ছা, একটা হোরারি চার্ট দেখাটা ইম্পর্টেন্ট রত্ন হরারি ইয়ে চার্ট দেওয়া। অবশ্যই দিন। হরারি চার্ট না দেখে আমরা রেমেডি করতে পারি। আপনাদের মনে হতে পারে যে কি করে এই হরারি চার্টটা কার্যকরী হবে, হওয়ার তো কথা না। এবার আমি একটা, যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করেছেন তারা ব্যাপারটা জানেন, যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করেননি তারাও জেনেন। এরকম একটা, এটা একটা তার, এই তারটার মধ্যে আমি একটা ব্যাটারি লাগিয়ে দিচ্ছি, বা এই তারটার মধ্যে আমি একটা, এই তারটাকে আমি আমার এসি কারেন্টের সঙ্গে জুড়েছি। আমার বাড়ির যে লাইন আছে প্লাগ দিয়ে আমি এখানে দিলাম। এই, এটাকে আমি প্লাগ দিয়ে এখানে জুড়ে নিচ্ছি, এটা plug। তাহলে এই তারটার মধ্যে দিয়ে কারেন্ট যাবে, যাবে তো? হুম। কারোর আপত্তি আছে? নিশ্চয়ই নেই। তাহলে এই, এই যে কারেন্ট, এইটা, এই যে এইটা, এই কুণ্ডলীটা, এর মধ্যে কারেন্ট যাবে। এবার এখানে যদি আমার এরকম একটা কুণ্ডলী থাকে, এই কুণ্ডলীটার সঙ্গে এই কুণ্ডলীটার কোনো টাচ নেই, কাছাকাছি আছে, তাহলে এইখানে হাত দিলে কি আমি ইলেকট্রিক শক খাবো? না না স্যার। স্যার। 100% খাবো। এটাই হচ্ছে গিয়ে এই এসি তড়িতের ধর্ম, যে এখানে কানেকশন না থাকা সত্ত্বেও এখানে হচ্ছে গিয়ে তড়িৎ চলে আসবে। এখানে কোনো টাচ নেই, এখানে কোনো রকম কোনো কানেকশন নেই। এটাই হচ্ছে গিয়ে এই অল্টারনেটিং কারেন্টের ধর্ম, যে একটা কয়েলের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হওয়ার সময় সে আরেকটা কয়েল যদি আশেপাশে থাকে তাহলে সেটাকে প্রভাবিত করে। এবং এই নীতির উপরেই ভিত্তি করে ট্রান্সফরমার বলে একটা যন্ত্র আছে। তাহলে সাধারণভাবে একটা মানুষ সে কি ভাববে যে একটা কয়েলের মধ্য দিয়ে কারেন্ট যাচ্ছে, তার পাশে তো আরেকটা কয়েল রয়েছে, এই কয়েলের থেকে এই কয়েলে তড়িৎ চলে আসবে? ভাববে কি? ভাববে না, কিন্তু চলে আসবে। এক্স্যাক্টলি হোরারিটাও হচ্ছে ওই রকম, যে ভাইব্রেশন যে সময় সে আমার কাছে ইউনিভার্স থেকে নিয়ে এসেছে সেই সময়ের ভাইব্রেশন আমার হোরারি চার্টে রিফ্লেক্টেড হবে। আমি যে হোরারি চার্টটা করছি সেই হোরারি চার্টে ওর যে ভাইব্রেশন, যে কারণে ও সমস্যায় আছে, সেই ভাইব্রেশনটা রিফ্লেক্টেড হবে। পরিষ্কার হলো? হুম। এই সব কথাবার্তাগুলো তর্ক বিতর্কের সময় লাগবে। আপনাদেরকে ধরবে জ্যোতিষী, কিসের জ্যোতিষী, কোনো কিছু, এগুলোর কোনো ভিত্তি আছে নাকি? আপনাকে বলবে যে রাহু কেতু কিসের গ্রহ, ওগুলো তো, রাহু কেতু গ্রহ কোন অস্তিত্ব আছে? তখন আপনাকে উত্তর দিতে হবে যে জ্যোতিষের যে গ্রহের ডেফিনেশন, সেই ডেফিনেশনটা তোমাকে বুঝতে হবে, তারপরে তুমি সেটার রেজাল্ট বুঝতে পারবে। যেমন আমাদের একটা কথা হচ্ছে হাত, মানে কি এটা? এবার কালকে সৌমিক বাবুর সঙ্গে বিরাট খারাপ একটা ঘটনা ঘটেছে। আমি কি বললাম? ওর পেছনে আমার কোনো হাত নেই। তাহলে ওইটা কি আমি এই হাত বলেছি? ওটা কি আমার এই হাত ছিল? না। আমার প্রভাব নেই, আমার কোনো ইনফ্লুয়েন্স নেই, আমি ওই ব্যাপারটা সম্পর্কে অবগত নই, তার মানে হচ্ছে ওই হাত। তাহলে এইখানে অনেক রকম ভাষার বিষয় চলবে, সেটা হচ্ছে গিয়ে খেয়াল রাখতে হবে, এবং সেইটাতে আমাদের এই শাস্ত্রকে আহ এগিয়ে নিয়ে আসার চেষ্টা আমাদেরকে করতে হবে, এবং এই ধরনের যুক্তিতে আমাদেরকে জিততে হবে। তো একটা ছোট ভালো খবর আছে, সেটা দেবো। তার আগে আমাদের কম্বিনেশন স্টোন নিয়ে পড়তে হবে। স্যার একটা কোয়েশ্চেন ছিল। না, ওকে। আগে আমাদের এই 4টে কোশ্চেনের উত্তর দিয়ে তারপরে হুম। আবার কোশ্চেন নিয়ে ভাববে। এবার হচ্ছে আমাদের কম্বিনেশন স্টোন। কম্বিনেশন স্টোন হচ্ছে একটা অসাধারণ রেমেডি। তো কম্বিনেশন স্টোনটা আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ স্যার। তো এটা হচ্ছে আমাদের 5টা পলা।
তো এর মধ্যে এই যে পলাটা হলো, এই কালারটার নাম হচ্ছে অক্স ব্লাড কোরাল। এটার নাম হচ্ছে অক্স ব্লাড। অক্স মানে হচ্ছে ষাঁড়, ষাঁড়ের রক্তের মতো এটা। এবার একটা কালার এলো, এর নাম হচ্ছে পিজিয়ান ব্লাড। পিজিয়ান মানে পায়রা, পায়রার রক্তের। এবার যেটা এলো, এটা হচ্ছে রক্ত প্রবাল। এরপরে যেটা আসবে সেটা হচ্ছে গৈরিক প্রবাল। বৈদিক। গৈরিক, গৈরিক, গেরুয়া, গেরুয়া, গেরুয়া। আচ্ছা। কালারটা ঠিক জমাতে পারছি না। এবার হচ্ছে এটা হচ্ছে গৈরিক প্রবাল। একদম পারফেক্ট হচ্ছে। এই গৈরিক প্রবালের পরে আমাদের যেটা আসবে সেটা হচ্ছে শ্বেত প্রবাল, হোয়াইট। তাহলে এই যে জায়গাটা, এই যে অক্সব্লাড, এটা সান, সান প্লাস মার্স, রবি আর মঙ্গল। পরে রবির প্রভাব কমবে, মঙ্গলের প্রভাব বাড়বে। এই যে রেড কোরাল যেটা, এটা হচ্ছে বিশুদ্ধ মঙ্গল। এবার এইখানে এসে সেটা চলে এলো মঙ্গল বৃহস্পতি। এখানে এলো গিয়ে মঙ্গল প্লাস বৃহস্পতি, কারণ রেডের সঙ্গে ইয়েলো কম্বিনেশন। আর এখানে এসে মঙ্গল, তার সাথে শুক্র, আর লাস্টলি হচ্ছে চন্দ্র। তাহলে এই হচ্ছে আমার কম্বিনেশন রেমিডি। রুবি আমরা দুটো কালার দেখতে পাই। এটা হচ্ছে, বার্মা রুবির কথা বলছি না, এখন যে আফ্রিকান রুবি পাওয়া যায়, এই আফ্রিকান রুবির মধ্যে একটা হচ্ছে গিয়ে এরকম টাইপের কালার, এটা হচ্ছে মোজাম্বিক রুবি। আরেকটা হচ্ছে এরকম টাইপের। এটা হচ্ছে মোজাম্বিক রুবি, এটা হচ্ছে সিডান রুবি। সিডান মানে হচ্ছে সুদান। আফ্রিকাতে আপনারা জানবেন সুদান বলে একটা দেশ আছে, তো ওই যে সুদান, তো সেইখানকার রুবির কালার হচ্ছে এটা। মোজাম্বিক রুবি যেটা, সেটাও আফ্রিকায়, সেটার কালার হচ্ছে পিঙ্কিশ। তাহলে যার ক্ষেত্রে আমি দেখবো যে রিলেশনশিপ, প্রেম, এই সমস্ত নিয়ে ব্যাপার স্যাপার আছে, একটু ভাবনা চিন্তা করা দরকার আছে, তো তাদের ক্ষেত্রে আমরা কখনোই আহ সুদান রুবি ইউজ করব না। আমরা মোজাম্বিকের দিকে চেষ্টা করব, যে এই এই কালারটা একটু বেটার, এই কালারটা হচ্ছে সফট বেশি। তাহলে তাদেরকে আমরা সবসময় চেষ্টা করব মোজাম্বিক রুবি দিতে, যাদের ক্ষেত্রে রিলেশনশিপ ইস্যু থাকতে পারে। আর যাদের প্রমিনেন্ট প্রপার ওয়েতে রুবিকে ব্যাকআপ দেওয়া দরকার, তাদের ক্ষেত্রে আমরা সিডান রুবি ইউজ করবো, একটু রেড, লাল টাইপের রুবি ইউজ করবো। তাহলে এইটা হচ্ছে কম্বিনেশন স্টোন। তো এরকম প্রচুর কম্বিনেশন রয়েছে। আমরা সেই কম্বিনেশন গুলোকে বুঝবো, বুঝে আমরা রেক্টিফিকেশন করবার বা তাদেরকে বলবার চেষ্টা করবো। এবার এই রেমেডি প্রসঙ্গে একটা জিনিস বলি, তাদের যদি রেমেডি সিলেকশনে অসুবিধা হয়, সেই ক্ষেত্রে আপনারা হেমন্তর সঙ্গে কথা বলতে পারেন। হেমন্ত দেখবেন গ্রুপে আছে, মাঝে মাঝে ফটো দেয়। যে কোনো রেমেডি, যে কোনো সফটওয়্যার, এগুলো ঋষিবাণীর
ঋষিবাণীর অফিসিয়াল ঋষিবাণী থেকে আমরা যেগুলো দিই, তো সেটা হচ্ছে পুরোটাই হেমন্ত ডিল করে। হেমন্ত হচ্ছে কি অর্ডার গুলো নেওয়া বা এই সমস্ত কাজকর্মগুলো করে, আর ঋষিবাড়ি থেকে ওই ইয়েগুলোকে ডিসপ্যাচ করা। তো এবার আমি আপনাদেরকে একটা অদ্ভুত স্টোন দেখাবো, আপনারা দেখেছেন আগে। এটাও কম্বিনেশন স্টোন, জাস্ট কালকে এসছে, অনেকদিন পেতে পাচ্ছিলাম না, বেশ অনেকদিন বলতে বেশ কিছুদিন পাচ্ছিলাম না, আমি খুঁজে দিই। খুবই চেনা, খুবই কমন একটা স্টোন, দেখুন দেখা যাচ্ছে। নীলা। এটার নাম হচ্ছে ফিরোজা। এটা কম দামি স্টোন, কিন্তু এর মধ্যে 3 থেকে 4টে গ্রহের রেক্টিফিকেশন করা যায় অদ্ভুত ভাবে। এই স্টোনটার মধ্যে একটা মেটালিক পার্ট আছে, একটা অংশ এর মধ্যে কিন্তু মেটালিক হয়ে রয়েছে ডার্ক কালার, আর বাকি অংশটা হচ্ছে গিয়ে সবুজ নীল, এরকম একটা কম্বিনেশন হয়ে রয়েছে, বিভিন্ন টাইপের দেখতে। এবং এই রত্নটা কয়েকটা বিশেষ জিনিসের ক্ষেত্রে ভীষণ ভালো রেজাল্ট, স্পেশালি লাক ফ্যাক্টর যখন কিছুতেই লাক সাথ দিচ্ছে না, তখন হঠাৎ করে ফিরোজা একটা ব্যাপক রেজাল্ট দিয়ে দিতে পারে। একটু আগে আমরা একটা স্টোনের কথা বলছিলাম, সেটা হচ্ছে ব্লাড স্টোন। এইটা হচ্ছে ব্লাড স্টোন, এটা ডার্ক গ্রিন এবং এর মধ্যে রেডিশ ডট আছে। তাহলে এই যে ফিরোজা, এই ফিরোজাটার মধ্যে যদি ওই মেটালিক পার্টটা থাকে, তাহলে শনি বুধ বৃহস্পতি এদের রেমেডি হিসেবে ইউজ করতে পারেন। যদি মেটালিক পার্টটা না থাকে, সেই ক্ষেত্রে বুধ আর বৃহস্পতির রেমেডি হিসেবে ইউজ করা যায়। স্যার এখানে মাঝে একটা মাঝে কোশ্চেন। এক মিনিট করছি, সরি মাঝে সরি। মাঝে একটা অরেঞ্জ পোখরাজ, কমলা পোখরাজ, তো কমলা পোখরাজের দাম খুব কম, কিন্তু যদি আপনি মনে করেন রবি আর বৃহস্পতির রেমেডি করবেন, তাহলে সেক্ষেত্রে কমলা পোখরাজ কিন্তু সাধারণ রেজাল্ট দেবে। একই লোককে রবি বৃহস্পতি কম্বিনেশনে রেমেডি করতে চাইছেন, কমলা পোখরাজ একদম দুর্দান্ত রেমেডি। ঠিক আছে, আচ্ছা এবার সৌমিক বাবু প্রশ্ন করুন। স্যার এখানে আমাদের আমার কিন্তু একটা প্রশ্ন কি আছে। স্যার এখানে একটা কোয়েশ্চেন ছিল, যে প্রবলেম একটা, যেমন বৃশ্চিকে যেটা জল রাশি, ওখানে যদি কারোর রবি আর বুধ থাকে ফর এক্সাম্পল, এবং বুধ ধরুন বসে আছে শনি নক্ষত্রে, সেখানে রবি বুধকে পাওয়ার দিলে তো মানে, কারণ বুধ আর শনি তো প্রবলেম ক্রিয়েট করে, মানে নার্ভের শুনেছি, এবং মেন্টাল প্রবলেম ক্রিয়েট করে। তো সেখানে কি এইরকম রবি আর বুধের ইয়ে রিমেডি করা ঠিক হবে? Sure, কিন্তু তার সঙ্গে সঙ্গে আমরা চন্দ্রকেও রেমেডি করব, যদি সেটা করা পসিবল হয়। আচ্ছা। নক্ষত্রটাই ইম্পর্টেন্ট নাকি, যদি একটা ভালো গ্রহ নক্ষত্রে বসে থাকে? একজন মানুষ এসছে, আপনি বৃশ্চিকের রবি বুধকে পাওয়ার দেবেন, তার লগ্ন হচ্ছে ধনু লগ্ন, তাহলে ধনু লগ্নের নবমপতি রবি, হ্যাঁ। দশমপতি বুধ দ্বাদশে বসে রয়েছে, তাকে পাওয়ার দিতে হবে। কিন্তু আপনি এখানে তত্ত্ব তো যাই হোক না কেন, চন্দ্রকে পাওয়ার দিতে পারবেন না, কারণ চন্দ্র হচ্ছে অষ্টমপতি। তাহলে আপনি এখানে কি করবেন, পরে এই ক্ষেত্রে আপনি ওকে ওই যে রবি বা বুধের জন্য যে পাওয়ার দিচ্ছেন, তার সঙ্গে ওকে ইদার বৃহস্পতিকে কিছুটা বলবান করা, অথবা হচ্ছে গিয়ে চন্দ্রের ডিরেক্ট রেমিডি না করে পূর্ণিমাতে উপোস করা, বা হচ্ছে গিয়ে কিছু সাদা কাপড় চোপড় দান করা, এই সমস্ত হচ্ছে গিয়ে করতে হবে। হুম, হুম। স্যার আমারও কোশ্চেন ছিল, এই পলার পলার ক্ষেত্রে যে 5টা রঙের কথা বলেছিলেন, পিজিয়ান ব্লাডের কম্বিনেশনটা কি? পিজিআর ব্লাডের কম্বিনেশন হচ্ছে রবির পাওয়ারটা কমলো, উম, কি বলে ওটাকে, উম, মঙ্গলের পাওয়ারটা একটু বাড়লো। আমি পলাগুলো দেখাই আপনাদেরকে, জানি না কতটা দেখতে পাবেন, তো আশা করি একটু আধটু দেখতে পাবেন। আচ্ছা, স্যার একটা যদি বৃশ্চিকে মঙ্গল থাকে, মানে মঙ্গল, রবি আর রাহু, এই 3টে গ্রহ থাকে মকর লগ্ন, সেক্ষেত্রে কি মঙ্গলের পাওয়ার দেওয়া ঠিক হবে?
এটা একটু দেখে বলতে হবে, বুঝতে পারলে? তো ও প্রথমে আমি আচ্ছা। একটা অক্সব্লাড কোরাল দেখাচ্ছি, লক্ষ্য করুন, জানি না দেখা যাবে কিনা। স্যার সবাইকে মাইকটা বন্ধ করতে বলবেন। আর বাইক কেউ চালাবেন না, দেখা যাচ্ছে হ্যাঁ স্যার। হ্যাঁ এই যে স্যার। কালারটা, এটা হচ্ছে অক্সব্লাড কোরাল, রেড কোরাল, এবং এটা হচ্ছে অক্সব্লাড। দেখুন কালচে না। এইটা হচ্ছে সবচেয়ে উৎকৃষ্ট পলা। এবার আমরা এখান থেকে একটু নিচের দিকে নেমে এসে আমরা পিজিয়ান ব্লাডের দিকে যাই। খুব যে বিশাল ডিফারেন্স বা চোখে পড়ার মতো ডিফারেন্স তা কিন্তু নয়, কিন্তু তাহলেও ব্যাপারটা দেখবেন যে হুম, একটু হালকা কালচে। বোঝা বোঝা যাচ্ছে ডিফারেন্সটা? হুম, দুটোকে পাশাপাশি রাখলে পরে ডিফারেন্স বুঝতে পারবে। হুম, বোঝা যাচ্ছে? হ্যাঁ। হ্যাঁ তো এইটা হচ্ছে গিয়ে আমাদের অক্সব্লাড পিজিয়ান ব্লাডের ডিফারেন্স। এবার আমরা চলে আসছি রেড। এইটা হচ্ছে রেড, পরিষ্কার হলো? এবার আমরা চলে আসব গৈরিক প্রবাল। গৈরিক প্রবাল কিন্তু কমরেড প্রবাল নয়, গৈরিক মানে গৈরিক, গৈরিকটা গৈরিক। দুটোকে পাশাপাশি রাখলে পরে বুঝতে পারবেন। বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার, বোঝা যাচ্ছে। এটা হচ্ছে গৈরিক আর এটা হচ্ছে রেড। দেখুন পরিষ্কার হয়ে হুম, যাচ্ছে? হুম, হুম, তাহলে গৈরিক আর রেড এর ব্যাপারটা গেল। আর এরপরে লাস্টলি যেটা আমরা জানবো সেটা হচ্ছে হোয়াইট কোরাল। তো হোয়াইট কোরাল তো সবাই দেখেছে মোটামুটি কম বেশি। এইটা হচ্ছে হোয়াইট কোরাল। এইরকম ভাবে আরেকটা রত্ন আছে, সেটা খুব এফেক্টিভ, সেটা হচ্ছে মুনস্টোন। মুনস্টোনের মধ্যে দুটো ক্যাটাগরি দেখতে পাচ্ছি, একটা হচ্ছে কি ব্লুইশ মুনস্টোন, আর একটা হচ্ছে হোয়াইট মুনস্টোন। এমনিতে দুটোকে দেখতে একই রকম, খুব একটা তফাৎ কিছু নেই। জেনারেলি শ্রীলঙ্কার পাথর এটা। এই দেখুন দুটো মুনস্টোন, হুম। আর এর মধ্যে একটা হচ্ছে কি ব্লুইশ। তোরা একটা সময় ক্লিক করো ব্লু ব্যাপারটা, লাইট টাইট দিয়ে দেখি ব্লু হয় কিনা। স্যার এটা কিসে কাজে লাগে, মূলের প্রতিকার? ব্লু তো হচ্ছে না। স্যার মূলচন্দ্রের প্রতিকার নাকি? বুঝ। হ্যাঁ, একটা মুন আর হচ্ছে গিয়ে ব্লু স্টোন। ব্লু মুনস্টোন যেটা আমরা ইউজ করছি সেটা হচ্ছে গিয়ে শনি চন্দ্রের জন্য, আর যেটা শুধু মুনস্টোন ইউজ করছি সেটা হচ্ছে কেতু চন্দ্রের জন্য, ও। বা শুধু চন্দ্রের জন্য। পুরো ব্যাপারটাই আমাদের স্যার মাইন্ডকে কন্ট্রোল করে। স্যার পার্ল, তাহলে পার্ল? পার্লের মধ্যে তো প্রচুর ভ্যারাইটি, পিঙ্ক পার্ল, রেডিশ পার্ল, হোয়াইট পার্ল, গোল্ডেন পার্ল, প্রচুর ভ্যারাইটি। স্যার ওটাও তো মুনের। এবার ধরুন আপনি একজনকে চন্দ্র কেতু কম্বিনেশনে দিতে চাইছেন, আর একজনকে চন্দ্র বৃহস্পতি কম্বিনেশনে দিতে চাইছেন। তাহলে যাকে চন্দ্র কেতু কম্বিনেশনে দেবেন তাকে আপনি দেবেন গ্রে কালারের পার্ল, ধূসর। আর যাকে আপনি বৃহস্পতি কম্বিনেশন দিতে চাইছেন তাকে আপনি দেবেন পিত মুক্ত বা গোল্ডেন পার্ল। পরিষ্কার হলো? স্যার দেখা যাবে? গ্রে কালারের পার্ল স্যার? কি কালারের? চন্দ্রকেতু কম্বিনেশনে কি বলেন স্যার, গ্রে কালার? গ্রে কালার, গ্রে ধূসর বর্ণের মতো। একটা দেখাতে পারবেন স্যার, আপনার কাছে আছে? দেখাতে পারবো না, কিন্তু সেটাকে হচ্ছে কি আপনি ক্যামেরাতে বুঝতে পারবেন। ধূসর আর গ্রে, আর গ্রে আর সিলভার, এই দুটো একরকম গুলিয়ে যাবে।
আচ্ছা, এবার স্বপ্নদীপ অনেকক্ষণ ধরে হাত তুলে রয়েছেন। হ্যাঁ স্যার, একটা কোশ্চেন আছে। হ্যাঁ, যা কিছুই বলছিলাম শোনা গেল না। যে আমি করছি প্রচুর কিন্তু রাখতে পারছি না, তো সেই ক্ষেত্রে কি রেমেডি আর? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে? হুম, হুম, স্যার শোনা যাচ্ছে? হুম। হ্যাঁ স্যার, বলছি যে অনেক ক্লায়েন্ট মানে প্রশ্ন করে যে টাকা ইনকাম করছি প্রচুর কিন্তু রাখতে পারছি না, তো এক্ষেত্রে কি রেমেডি হবে? মানে ছমুখী রুদ্রাক্ষ আর ক্লিয়ার ক্রিস্টাল আপাতত মানে এটা হবে? এটা বলতে হবে আমার যে স্যার আছে সেও টাকা রাখতে পারছে না। তা রাখতে পারছি না, এটা সবার আগে দেখতে হবে কম কি পারপাসে। সত্যি সত্যি কি প্ল্যানেটারি কন্ডিশনে টাকা রাখতে পারছে না, না এটা রোগ? যদি রোগ হয় তার যে ট্রিটমেন্ট নেই। শুক্রের প্রবলেম মানে আমি দেখেছি যে হাতে হাতে জাল চিহ্ন এসব থাকে, তো ভেনাসে রেমেডি করলে কিছু হুম। যদি কিছু দেখা যায় বেটারমেন্ট সেকেন্ড পাওয়া যাবে? হাউসে রাহু রয়েছে, বা হচ্ছে গিয়ে কুণ্ডলিতে সিক্স হাউসে রাহু রয়েছে, টাকা বেরিয়ে যাচ্ছে, তাহলে রেমেডি করবো, কাজ হবে। বৃহস্পতির রেমেডি করে দিতে পারি, শুক্রের রেমেডি করতে পারি, বুধের রেমেডি করতে পারি, বুঝে রেমেডি করে দেবো। কিন্তু যদি দেখা যায় কোনো প্রবলেম নেই, দ্বিতীয় বৃহস্পতি শুক্র যুক্ত হয়ে বসে আছে, তাহলে মিথ্যে কথা বলছে। কারোরই টাকা থাকে না, ওরও থাকছে না। ও টাকা নিয়ে আচ্ছা। গিয়ে ফিক্সড ডিপোজিট করছে, অথবা হ্যাঁ, সিস্টেমেটিক ইনভেস্টমেন্টে করে যাচ্ছে, কিংবা ইয়ে কিনছে, হ্যাঁ, কি বলে, মিউচুয়াল ফান্ড কিনছে। তাই ওর কাছে টাকা হ্যাঁ, থাকছে না। তাহলে তার হ্যাঁ, ক্ষেত্রে কোনো রেমেডি হবে না। তার ক্ষেত্রে হচ্ছে গিয়ে তাকে বলতে হবে তোমার তো রোগ হয়নি, তোমার হচ্ছে হুম, ব্যয়রাম। ব্যয়রাম মানে হচ্ছে ব্যয় করলেই আরাম, খাদাও তাহলে তোমার হুম। টাকা থাকবে। তো স্যার, সেই সময় তাহলে হোরারিটা একটু দেখে নিতে হবে তো, যে ভেরিফাই করে দেখে নেওয়া যে যেতে পারে। ঠিক কথা বলছি কিনা। এবার একটা প্রশ্ন এসছে, কিডনি প্রবলেমের জন্য কোন জেমস্টোন দেবো? তো প্রথম বিষয় হচ্ছে কি, কিডনি প্রবলেমের জন্য আমরা চোখ বন্ধ করে বৃহস্পতি শুক্র কম্বিনেশনের কোন রেমেডি ইউজ করব। তার মানে হচ্ছে গিয়ে বৃহস্পতি শুক্র কম্বিনেশনের জন্য ইয়েলো জারকান ইউজ করতে পারি, বৃহস্পতি শুক্র কম্বিনেশনের জন্য সাদাটে পোখরাজ ইউজ করতে পারি। কিডনি প্রবলেমের ক্ষেত্রে অনেক সময় চন্দ্র পীড়িত হলেও এটা হয়। তো ইয়েলো জারকান হয়, ব্লু জারকান হয়, হোয়াইট জারকান হয়, পিঙ্ক জারকান হয়। অনেক সময় হচ্ছে গিয়ে পিঙ্ক জারকান, এক ভদ্রলোককে আমি দেখেছিলাম, তিনি নিয়ে এসেছিলেন সম্পূর্ণ রক্তমুখী নীলার মতো দেখতে, এবং ঠকে যাওয়ার জন্য দারুণ, মাথা নষ্ট হওয়া রক্তমুখী নীলার মতো দেখতে। এর সঙ্গে সঙ্গে আমরা চন্দ্রকেও প্রয়োজন অনুযায়ী রেকটিফিকেশন করতে পারি। আর স্টোন আছে, সেই স্টোনটার নাম হচ্ছে কিডনি স্টোন। এই কিডনি স্টোনটা গ্রিন কালারের দেখতে, তার মধ্যে গোল গোল দাগ কাটা। এবার এইটা যদি ন্যাচারাল পাওয়া যায়, তাহলে সেটাও কিডনি ইস্যুর জন্য একটা ভালো রেমেডি হতে পারে। আর একটা ছোট্ট রেমেডি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। সেটা হচ্ছে গিয়ে তিনটে কাচের বোতল নিতে হবে, যার মধ্যে 1 লিটার করে জল ধরে। সেই কাচের বোতলে জল ভর্তি করে পূর্ণিমার রাতে ছাদে রেখে দিতে হবে। সারা রাত সে পূর্ণিমার আলো পাবে, এবং সেই জল প্রত্যেকদিন 100 ml করে সেটা নিতে হবে, মানে খেতে হবে। কাচের বোতলে করে সুন্দর করে রেখে দিতে হবে, একদম পরিষ্কার জল, যে জল পচবে না, যে জলের মধ্যে কোনো নেগেটিভিটি নেই, সেই জল ইউজ করতে হবে এখানে। তাহলে এটাও কিডনির ক্ষেত্রে ভালো ইয়ে দেবে। আর তার সঙ্গে সঙ্গে ষষ্ঠপতি লগ্নপতি, এদের হালকা সাপোর্ট, সেটা শিকড় দিয়ে হতে পারে। যদি আপনারা দেখেন কিডনির প্রবলেম চলছে, বা আপনি গাছপালা দিয়ে রেমেডি করবেন, সেই ক্ষেত্রে অবশ্যই বৃহস্পতি শুক্র চন্দ্র, বৃহস্পতি শুক্র চন্দ্র লগ্নপতি, এদের সবাইকে একসাথে রেমেডি করবেন। আচ্ছা, পরে একটা প্রশ্ন এসছে, পিঙ্ক পোখরাজ কোন কোন রেমেডি হতে পারে? পিঙ্ক পোখরাজ হচ্ছে গিয়ে একদম চোখ বন্ধ করে বৃহস্পতি, যদি পিঙ্ক হয়, এবং রবি, বৃহস্পতি এবং রবির রেমেডি। আর যদি এটা হচ্ছে গিয়ে পিঙ্ক না হয়ে পার্পল হয়ে যায়, পার্পল হতেই পারে, পার্পল স্যাফায়ার, যাকে রক্তমুখী নীলা বলা হয়, তাহলে কিন্তু শনি রবি মঙ্গলের রেমেডি হিসেবে কাজ করে। রিস্কি দেওয়া, বিপজ্জনক সমস্যা তৈরি হতে পারে। স্যার এখানে আমার একটা স্যার কোয়েশ্চেন ছিল আপনার রক্তমুখী নীলা নিয়ে। আহ, যদি শনি রবির ইয়েতে থাকে, রবির ঘরে থাকে, মানে সিংহ রাশিতে শনি লগ্নপতি, সিংহ রাশিতে শনি আমারই আছে বেসিক্যালি। আহ মঙ্গলটা দশমপতি 11 নম্বর ঘরে, দশম ঘরেই আছে।
কিন্তু বৃহস্পতি ইয়েতে মানে ধনু ধনুতে আছে, কিন্তু দশমপতি ধনুতে আছে কিন্তু মানে দশমপতি দশমে, বিকজ অফ এখানে কি রক্তমুখী নীলা পড়া যেতে পারে? আমার এটা মনে অনেক দিন ধরে চিন্তা। রক্তমুখী পড়ুন, কিন্তু হচ্ছে গিয়ে সেই টাইপের ডার্ক স্যাফায়ার পড়বেন না, হালকা রক্তমুখী নীলা পড়তে পারেন। মানে ইন্দ্রনীলা থেকে রক্তমুখীর দিকে কনভার্ট করেছে। সামনাসামনি থাকলে আমি দেখিয়ে দিতে পারতাম, কিন্তু হচ্ছে গিয়ে এখানে এই ক্যামেরাতে বোঝা যাবে না। তো আমি যদি পারি তাহলে ফটো তুলে পাঠাবো, এটা কিন্তু আমি শিওরিটি দিচ্ছি না, কারণ এখন আমি আপনাদের রাহুর নোটসটাই পুরো দিয়ে উঠতে পারিনি। তো বাকিটা আমি ছবি পাঠাবো, একটু লাইট কালারের ইউজ করতে পারেন। আর লাস্ট কোশ্চেন আমরা নেব ইন্দ্রনীল বাবুর থেকে, নিয়ে আজকের মতো আমরা স্যার সফল। আমার একটা কোশ্চেন করেছিলাম আপনাকে স্টার্টিং যে উপরত্ন ব্যাপারটা। হ্যাঁ, উপরত্ব সাইজটা বলবো, আমি রেকর্ডিংটা অফ করে বলবো। আচ্ছা, রাখি দিয়ে একটা প্রশ্ন করেছিলেন, রাখি দিয়ে প্রশ্নটাও শুনতে হবে। আচ্ছা, ইন্দ্রনীল বলো। স্যার বলছিলাম উপরত্ন আর রত্নের মধ্যে ডিফারেন্স কি আছে, আর কতদিন পর দুটো কাজ করে পড়ার পরে, আচ্ছা, এই এটা ব্যাপারটা পরে একটু বলছি, যদি। রাখি দি বলুন। স্যার বলছিলাম যে উপরত্ন আর রত্নের মধ্যে ডিফারেন্স কি আছে, আর কতদিন পর এগুলো কাজ করে, রত্নব কতদিন পর কাজ করে পড়ার পরে, আর উপরত্নই বা। বুঝতে পেরেছি, বলছি। রাখি দি বলুন। রাখি দি মনে হয় নেই। না, আছে। বলছি হ্যাঁ, যে ওই একদম প্রথমে এখন বলছিলেন অনেকটা চলে এসেছি, ওই বৃহস্পতি বলছিলেন না অষ্টম ভাবে যদি রেমিডি দিই, বৃহস্পতির অষ্টম ভাবে রেমিডির যেটা কথা বলছিলেন, বৃহস্পতির অষ্টম ভাবে রেমিডি দিলে কি কোনো মৃত্যু ভয় আসতে পারে? বৃহস্পতি কি ওরকম ক্ষতি করে স্যার? মৃত্যু হয় না আসলেও অন্য দিক থেকে সমস্যা আসতে পারে। কারণ মৃত্যু মানে শুধুমাত্র প্রাণটা চলে গেল এরকম নয়। না মানে আমি বলছি বৃহস্পতি কি অত ক্ষতি করে স্যার, সেটাই জিজ্ঞেস করছি, মানে খুব দেখুন, ভয়ানক ক্ষতি? যে কোনো গ্রহই ক্ষতি করতে পারে। অষ্টম ভাবস্থ গ্রহ, সে মৃত্যুর কারণ হতেই পারে। লিভার ক্যান্সারে মরলো, তার মানে তার বৃহস্পতির সমস্যা রয়েছে। লিভার সিরোসিস হলো, বৃহস্পতির সমস্যা রয়েছে। আচ্ছা, এবার আমরা ইয়েটাকে অফ করছি, মাইক্রোফোনটাকে রেকর্ডিংটাকে অফ করছি। আমি আজকে আর নতুন করে প্রশ্ন করতে পারবো না এই কারণে, এই রেকর্ডিং কোথায়? রেকর্ডিং হয়নি? ও হ্যাঁ, হয়েছে। আচ্ছা, রেকর্ডিংটাকে আমি অফ করি এবার। আজকে আর নতুন করে কোনো প্রশ্ন নিতে পারছি না, আমি দুঃখিত। কারণ 9:30 থেকে চেম্বার শুরু করতে হবে। আহ পরের দিন আবার প্রশ্নের উত্তর হবে।